বাড়ি ফেরার পথে রাস্তার মধ্যে কয়েকজন ছেলেকে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে পা থেমে যায় ফারিনের। এই ছেলেদের মধ্যে দিয়ে ওকে আগাতে হবে এখন। এই পথ ছাড়া দ্বিতীয় পথ নেই। যেটা আছে সেটা দিয়ে যেতে হলে ওকে উল্টো ঘুরে 1.5 কিলোমিটার হাঁটতে হবে। আর 2 বাড়ি পেরোলেই ওর বাড়ি। এখন উল্টো ঘুরে যাওয়ার মানেই হয় না। আর যারা রাস্তায় দাঁড়িয়ে আছে তাদের চিনে ফারিন, ওর ভার্সিটির সিনিয়র। পড়াশোনা শেষ করেছে সবাই। 5জন ছেলের সাথে 5টা বাইক। পুরো রাস্তা ব্লক করে রেখেছে 5জন। 5জনের নিকোটিনের ধোঁয়া উড়ছে, সাথে খাচ্ছে কোপ। 3জন বাইকের উপর বসে আছে, একজন দাঁড়িয়ে আছে, আরেকজন হাঁটাহাঁটি করছে। মনে সাহস জুগিয়ে এগিয়ে যায় ফারিন। পাশ কাটিয়ে চলে যাবে সেই আশায়। মাথা নিচু করে এক পাশ দিয়ে এগিয়ে যায় চুপচাপ, মাথা আর উঁচু করে না। কাছাকাছি আসতে হাঁটতে থাকা ছেলেটি না দেখেই ফারিনকে ধাক্কা দিয়ে দেয়। হঠাৎ ধাক্কা লাগায় কয়েক কদম পিছিয়ে যায় ফারিন। হোঁচট খেয়ে পড়ে আরেকজনের বাইকের ওপর। ওর ধাক্কায় বাইক নিয়ে পড়ে যায়। ফারিন নিজেও নিচে পড়ে যায়। মুখ দিয়ে বেরিয়ে আসে ব্যথাতুর ধ্বনি। দুজন ফারিনের দিকে তাকালেও বাকি 3জনের দৃষ্টি নিচে পড়ে থাকা বাইকের দিকে। গেল আসিফের প্রেমিকা নিনজা। আসিফ দৌড়ে গিয়ে নিজের বাইকের উপর থেকে ফারিনকে টেনে সরিয়ে ফেলে দেয়। তারপর দ্রুত বাইক নিচ থেকে তোলে। লুকিং গ্লাস ফেটে গেছে একটা। একে তো বাইকের উপর পড়ে ব্যথা পেয়েছে, তার উপর আসিফ টেনে ফেলে দেওয়ায় আরও বেশি ব্যথা পায়। চোখ দিয়ে পানি বেরিয়ে এসেছে। ভেবেছিল ওকে টেনে তুলবে, টেনে তুলল তো নাই, উল্টো ফেলে দিল। বাইকের অবস্থা দেখে রেগে ফারিনের দিকে তাকায়। বজ্জাত মেয়ে, আসতে না আসতে বাইকের এই অবস্থা করলো। রাস্তা কি অভাব পড়েছে নাকি? ওর বাইকের ওপর দিয়ে কেন পড়তে হবে? ওই কানামে চোখের মাথা খেয়েছেন নাকি? হ্যাঁ, বাইক ফেললেন কেন আমার? আসিফের রাম ধমকে ফারিনের চোখ দিয়ে গলগল করে পানি গড়িয়ে পড়ে। ওকে ধাক্কা দিয়ে ফেলে এখন ওকেই বকাবকি করা হচ্ছে। চোখে দেখেন না, তাহলে চোখ নিয়ে ঘুরছেন কেন? চোখ খুলে বাড়িতে রেখে আসতে পারেন না? শয়তান মেয়ে, রাস্তা দিয়ে লাফাতে লাফাতে হাঁটছেন কেন? কান্না গিলে বলে, লাফাতে লাফাতে হাঁটতে যাব কেন? আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আর আপনারা রাস্তা ব্লক করে রেখেছেন কেন? রাস্তা ব্লক করে রেখেছি? আপনার কত জায়গা লাগে মশার মতো শরীর নিয়ে হাঁটতে? ফারিন কোথা না বাড়ি উঠে দাঁড়ানোর চেষ্টা করে। হাঁটুতে বেজোরে ব্যথা পেয়েছে। দাঁড়াতে গেলে ব্যথা করছে। ডান হাতের তালুতে ছিলে গেছে, জ্বলছে ভীষণ। কষ্ট করে উঠে দাঁড়ায়। বেশ কয়েক জায়গায় ব্যথা পেয়েছে, বাড়ি ফিরে দেখতে হবে। যে ধাক্কা দিয়েছে সে মুখ কাচুমাচু করে দাঁড়িয়ে রয়েছে। দোষটা তো মূলত তার নিজের। সে না দেখে ফারিনকে ধাক্কা দিয়েছে। ফলস্বরূপ আসিফের প্রেমিকা নিনজার এই অবস্থা, তার সাথে ফারিন। আসিফ রাগে ফোঁসফোঁস করতে থাকে। যেখানে ও নিজের বাইকে সামান্য একটু ক্যাচ লাগতে দেয়নি আজ পর্যন্ত, সেখানে এই মেয়ে একটা গ্লাস ফাটিয়ে দিয়েছে। এত বড় বাইকটা ধাক্কা দিয়ে ফেলল কিভাবে? দেখতে তো মশার মতন চিকন। ইচ্ছে তো করছে ধরে ফারিনের মাথা ফাটিয়ে দিতে। ফারিনকে আরও অনেক কথা শোনায় আসিফ। রাগারাগি করে, বকাবকিও করে। মাথা নিচু করে সব শোনে ফারিন। মাঝখানে 4 দিন ভার্সিটি যায় না ফারিন। বাইকের সাথে গোতা খায় একটু হাঁটুতে নীলচে বর্ণ ধারণ করেছিল। ব্যথায় টনটন করেছে। মেডিসিন খাওয়ায় আজকে একটু আরাম লাগছে। হাঁটতেও আর কষ্ট হচ্ছে না। হাতের ক্ষত শুকিয়ে গেছে। তৈরি হয়েছে বড় ভাইয়ের সাথে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হয়। ক্লাস শেষে বাড়ি ফেরার সময় ফারিনের একাই ফিরতে হবে। ভাইয়ের যেতে আরও 1 ঘন্টা লেট হবে। এত সময় এখানে বসে থেকে কি করবে? গেট পেরিয়ে আসতেই ওর পায়ের উপর পানি পড়ে। বৃষ্টির বাদল নেই, পানি কোথা থেকে আসলো? আশেপাশে তাকিয়ে দেখে ওর থেকে 3-4 হাত দূরে বাইকের উপর বসে আছে আসিফ। হাতে মিনারেল ওয়াটারের বোতল। মুখ কাচুমাচু করে তাকিয়ে আছে ওর দিকে। এই বজ্জাত বেটা পানি ফেলেছে ফারিনের বোঝা শেষ। সেদিন বাইক ধাক্কা লেগে পড়ে গিয়েছিল বলে কি অপমানটা না করলো শয়তান লোকটা। ও যে ব্যথা পেয়েছিল সেসবের কিছুই বলেনি একটাবারও। ওকে সরি না বলে উল্টো ওকে দিয়ে সরি বলিয়েছে। ফারিন মুখ ঘুরিয়ে নিয়ে চলে যায়। রিকশায় চড়ে মুহূর্তে চোখের আড়ালে হয়ে যায়। সেদিনও রিকশা নিয়ে গিয়েছিল। রিকশার টায়ার পাঞ্চার হয়ে গিয়েছিল বাড়ির কাছাকাছি গিয়ে। তাই তো বাকিটা পথ বাধ্য হয়ে হেঁটে যেতে হয়েছিল। আর এই আসিফের রসানলের শিকার হতে হয়েছে। আজকের এই বদলোকের সাথে কথা বলতে চায় না। কিছু বলতে গেলেই সব দোষ ওর ঘাড়েই চাপিয়ে দেবে। ওর সামনে দিয়ে কেন গেলে, অন্যদিকে কেন গেল না? আসিফ ফারিনের যাওয়ার পথে তাকিয়ে রইল। ভেবেছিল কিছু বলবে,
কিন্তু কিছু না বলেই চলে গেল। নিজের পাশে বসে থাকা সাব্বিরের দিকে তাকিয়ে বলে, ভাই, মেয়েটা কত ভদ্র আর ভালো। আমি মেয়েটার পায়ে পানি ফেললাম, অথচ মেয়েটা কিছুই বলল না। সাব্বির মুখ অন্যদিকে ঘুরিয়ে বলে, বলবে কেন? সেদিন তো বিনা দোষে মেয়েটাকে বকাবকি করলি, যা ইচ্ছে করলো তাই বললি, অপমানও করলি। আজকেও কি সেসব শোনার জন্য যে পড়ে আসবে নাকি? আমি আবার এই মেয়েকে কবে কি বললাম? আজব তো, এত তাড়াতাড়ি ভুলে গেলি? সেদিন রায়হানদের বাড়ির পাশে যে মেয়েটাকে বিনা দোষে হেনস্থা করলি মনে নেই? ধাক্কা দিয়ে ফেলো সরোর, আর দোষ হলো মেয়েটার। এটা ওই মেয়েটা না? জি হ্যাঁ, এ ওই ভার্সিটিতে পড়ে। হরে ভাই, আগে তো কখনো দেখিনি। ও কি তোর নাকের ডগায় এসে বসে থাকবে নাকি? আর তুই ভার্সিটিতে এসেছিস কতদিন যে দেখবি? আমি দেখেছি অনেকবার। পাশ থেকে রায়হান বলে, ও ফারিন ফাহাদের বোন। ও ফাহাদের বোন? হ্যাঁ। সেদিন বললি না কেন? আমি ছিলাম তখন ওখানে। আমি আসার আগে তো যা করার করেছিস। ফারিনের মতো ভদ্রসভ্য শান্ত মেয়ে আমাদের এলাকায় আর একটাও নেই। শুধু শুধু মেয়েটাকে অপমান অপদস্থ করেছিস। ভুল করলো একজন আর শাস্তি পেল আরেকজন। মেয়েটা পড়ে গিয়ে অনেকটা আঘাত পেয়েছিল। 3-4 দিন হাঁটতে চলতে পারেনি ঠিকভাবে। 1 মাস পর ফারিন যখন নিজের হবু বরের নাম জানতে পারে, তখন যেন আকাশ থেকে পড়ে। বিনা মেঘে বজ্রপাত হয় ফারিনের মাথায়। আজ বাদে কাল বিয়ে। এই বিয়ে করতে ফারিন কিছুতেই রাজি নয়। তবে বাড়ির বড়দের সামনে বড় গলা করে বলার সাহস নেই, আমি এই ছেলেকে বিয়ে করব না। এই ছেলে ভীষণ অভদ্র, অসভ্য। রাস্তাঘাটে মেয়েদের সম্মান করতে জানে না, উল্টো অপমান করে বিনা দোষে। কথাগুলো বলতে চাইলেও কোনোদিন বলতে পারবে না ফারিন। দাদা, বাবা, চাচাকে ভীষণ ভয় পায়। বাড়ির বড় মেয়ে ফারিন মানহা শিকদার, দেখতে অপ্সরার মতন। ফর্সা ছিমছাম গড়নের শান্ত স্বভাবের মেয়ে। বয়স 23 বছর। অনার্স 3য় বর্ষের স্টুডেন্ট। বাবা মায়ের 2য় সন্তান। বড় ভাই আছে ফাহাদ শিকদার, মাস্টার্সের স্টুডেন্ট। ছোট আরেকটা ভাই আছে আরাফাত শিকদার, ক্লাস 9-এ পড়ে। ফারিনের বাবা চাচা 2 ভাই 1 বোন। ফারিনের দাদা হাফিজুর শিকদার। বাবা ফয়সাল শিকদার সবার বড়, মেজো চাচা ফাহিম শিকদার, আর সবার ছোট ফুফি ফারজানা শিকদার। সে বিয়ে করে এখন শ্বশুরবাড়ি থাকে। ফাহিম শিকদারের যমজ ছেলে মেয়ে। ছেলে ফায়াজ শিকদার, মেয়ে ফাইজা শিকদার, দুজন এসএসসি পরীক্ষার্থী। ফারিনের দাদি মেহেরা শিকদার, ফারিনের মা রাবিয়া বেগম, আর চাচি মরিয়ম বেগম। ফারিন বাড়ির বড় মেয়ে হওয়ায় কড়া শাসন আর কঠিন নিয়মের মধ্যেই বড় হয়েছে। বাইরের কোনো ছেলের সাথে কথা বলা যাবে না, ফ্রেন্ডের সাথে কোথাও ঘুরতে যেতে পারবে না, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের বাইরে কোথাও যেতে পারবে না। গেলে বড় ভাই নয়তো ছোট ভাইকে সাথে নিয়ে যেতে হবে। দাদা, বাবা, চাচা ভীষণ রাগী মানুষ। তাদের দিকে কখনোই চোখ তুলে কথা বলে না। মুখের উপর কথা বলা তো দূরের কথা। ফারিন কড়া শাসনে বড় হলেও বাড়ির আদরের মেয়েও। শান্ত স্বভাবের মেয়ে আবার সকলের কথা মেনে চলে, তাই সকলেই ভীষণ ভালোবাসে। মা চাচিকে বাড়ির কাজে সাহায্য করে, ছোট ভাই বোনকে পড়ায়। সব নিয়মের মধ্যে নিজেকে মানিয়ে নিছে ছোটবেলা থেকেই। তাই ফারিনের এইসব কিছু নিয়ে কখনোই আফসোস হয় না। কিন্তু আজকে ভার্সিটি থেকে ফিরে আসার পর যখন মায়ের মুখ থেকে নিজের বিয়ের কথা শুনে প্রথমে একটু অবাক হয়। পরিবারের সকলে সিদ্ধান্ত মেনে নেয়। ওর পরিবার তোর খারাপ চাইবে না কখনোই, যা করবে ওর ভালোর জন্যই। কিন্তু পর মুহূর্তে যখন ছেলের নাম পরিচয় জানতে পারে, সাথে সাথেই চোখের সামনে ভেসে ওঠে ওর সবচেয়ে অপছন্দের ছেলে আসিফ আরমানের মুখটা। ভণ্ড বাউন্ডলে একটা ছেলে, সারাদিন বাইক আর বন্ধুদের নিয়ে টোটো করে ঘুরে বেড়ায় এখান থেকে ওখানে, ধূমপান করে, রাস্তাঘাটে বিনা দোষে দোষী সাব্যস্ত করে মেয়েদের। ইচ্ছে করে মেয়েদের ওপর মুখের পানি ছড়ে ফেলে। ওর ওপরে 2বার ফেলেছে, আরও কতজনের ওপর ফেলেছে কে জানে। পাশাপাশি এলাকা দুজনের। আগে আসিফের প্রতি ফারিনের রাগ ছিল না, অপছন্দও করতো না। মাঝে মধ্যে আসিফকে দেখত ভার্সিটির বাইরে বন্ধুদের নিয়ে আড্ডা দিতে, বাইক নিয়ে ঘুরে বেড়াতে, রাস্তাঘাটেও দেখতো প্রায়। এই আসিফ যেখানে যায় সেখানেই কিছুটা ভিড় জমে যায় ছেলেপেলে দিয়ে। পুরো দেশের ছেলেদের বোধ হয় ফ্রেন্ড বানিয়ে নিয়েছে। প্রথম যেদিন ওকে বিনা দোষে বকাবকি করলো, রাগারাগি করলো, 4 জন ছেলের সামনে অপমান করলো, সেদিন থেকে ওর কথা মনে হলেই রাগে ফেটে পড়ে ফারিনের মাথা। ইচ্ছে তো করে ওই আসিফের মাথা টাক বানিয়ে দিতে। বদলোক কিভাবে ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল।
নিজে সরি না পড়ে উল্টো ওর কান ধরিয়ে সরি বলিয়েছিল এই ছেলেকে কিছুতেই বিয়ে করবে না, যে করে হোক বিয়ে ভাঙতে হবে। কিন্তু কি বলে বিয়ে ভাঙবে? নির্দিষ্ট কারণ দেখাতে হবে তো। রাস্তার ঘটনা বলে কিছুতেই বাবা দাদা বিয়ে ভাঙবে না। দুনিয়ায় কি ছেলের অভাব পড়েছে? এই বদলোকের সাথেই কেন বিয়ে ঠিক করতে হবে? নিজের রুম থেকে বেরিয়ে মায়ের রুমের দিকে এগিয়ে যায়। মাকে কোনোভাবে রাজি করানো যায় কিনা। মা না হয় বাবা দাদাকে বলে দেবে। মায়ের রুমে এসে দেখে মা রুমে নেই। ওয়াশরুমের দিকে তাকিয়ে দেখে ডোর খোলা। রুম থেকে বেরিয়ে নিচে নেমে আসে। রান্নাঘরে থাকতে পারে, এখন তো রান্না করার সময়। কিন্তু আশ্চর্য, রান্নাঘরে কেউ নেই। রান্নাঘর থেকে বেরিয়ে দাদির রুমের দিকে এগিয়ে যায়। ভেতর থেকে অনেকজনের গলার স্বর ভেসে আসে। রুমের সামনে আসতেই দাদির কথা কানে ভেসে আসে। সে বলছে সব আত্মীয় স্বজনদের দাওয়াত দেওয়া শেষ, তারা সকালেই চলে আসবে। রাতের মধ্যেই কেনাকাটা শেষ করতে হবে। রাঁধুনি, কসাই, প্যান্ডেল সাজানোর লোক সবাইকে বলা হয়ে গেছে। আরও অনেক কিছু বলে। দাদার রুমের সামনে থেকে বিষণ্ণ হয়ে ফিরে আসে। সব কিছু শেষ, এখন বিয়ে ভাঙার কোনো রাস্তা নেই। 4 দিন আগে হাফিজুর শিকদার ফারিনকে বলেছিল ওর কোনো পছন্দের ছেলে আছে কিনা। সেদিন অবাক ন হয়ে পারেনি ফারিন। ছোটবেলা থেকে ছেলেদের কাছ থেকে 100 হাত দূরে রাখত। কোনো ছেলের সাথে যেন কথা বলতে না পারে সেই ব্যবস্থাও করে রেখেছিল। আর এখন জিজ্ঞেস করছে পছন্দের ছেলে আছে কিনা। তারপর বলেছিল তারা তাদের পছন্দের ছেলের সাথে ফারিনের বিয়ে দিতে চাইলে ফারিনের অমত আছে কিনা। ফারিন মাথা নাড়িয়ে না বলেছিল কোনো অমত নেই, ছেলে কে দেখবে কিনা। ফারিন তাও না করেছে, দেখার প্রয়োজন নেই, যাকে বলবে তাকেই বিয়ে করবে। কিন্তু কে জানতো ওই বদলোকের সাথে ওর বিয়ে ঠিক করে রেখেছে। আগামীকাল বিয়ে, আর আজ ওকে জানালো? নাকি আজকে হুট করে তারই ঠিক হয়েছে? গাল ফুলিয়ে নিজের রুমে গিয়ে বসে রইল ফারিন। আহারে, দাদার কথা শুনে যদি না করে দিত তাহলে তো ওই অসভ্য, অভদ্র, শয়তান লোকটার সাথে বিয়ে ঠিক হতো না। যদি ছেলেটাকে একটাবার দেখত তাহলেও হতো। বান্ডুলে বদলোক সারাদিন বন্ধু আর বাইক নিয়ে টোটো করে ঘুরে বেড়ায় দেশের এ মাথা থেকে ও মাথা। ফারিনের ডিপার্টমেন্টের বেশ কয়েকজন মেয়ের ক্রাশ এই আসিফ আরমান। ফারিন বুঝতে পারে না এমন বাউন্ডুলে স্বভাবের ছেলেকে কেন এত পছন্দ। না করে কোনো কাজ, না সে জীবনের লক্ষ্য, আর না সে ফিউচার প্ল্যান। ঠিকমতো ভার্সিটিতেও আসতো না। এরকম স্বভাবের ছেলে ফারিনের পছন্দ নয়। এরা ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নয়, বর্তমানকে উপভোগ করতে ব্যস্ত। এই ছেলে বাইক রাইডের জন্য যে পাগল আর মরিয়া হয়ে থাকে, দেখা গেল বিয়ের রাতে বাসর ঘরে না গিয়ে বাইক নিয়ে রাইড করতে বেরিয়ে গেছে। আবার এটাও হতে পারে ওকে ঢাকায় বাসর ঘরে ফেলে সিলেটের উদ্দেশ্যে রওনা দিল। বিয়ের পরের দিনগুলো কেমন হবে তা স্পষ্ট দেখতে পাচ্ছে ফারিন। রাত 2টো 3টা পার হয়ে গেলে আসিফ বাড়ি ফিরবে, আর দুপুর পর্যন্ত নাক ডেকে ঘুমাবে। বাইকারদের তো এক স্বভাব, মাঝরাত পর্যন্ত বাইক নিয়ে টোটো করা। মনের দুঃখে বেলকনিতে গিয়ে বসে রইল। তাকিয়ে দেখে গোধূলির পরিবেশ। বিয়ের সব নিয়মকানুন মেনে বিয়ে সম্পন্ন হয়। বর বউকে বসানো হয় পাশাপাশি। ফারিনের পরনে মেরুন কালার লেহেঙ্গা, ফর্সা শরীরে ফুটে উঠেছে রংটা। ব্রাইডাল সাদে অসম্ভব রকমের সুন্দর লাগছে। ফারিনের দিক থেকে চোখ ফেরানো দেয়। আসিফের পরনে হোয়াইট আর গোল্ডেন কালার শেরওয়ানি। ওকেও দেখতে অনেক বেশি হ্যান্ডসাম লাগছে। ফর্সা গায়ের রং, গাল ভর্তি চাপদাড়ি, স্টাইলিশ চুল, শেরওয়ানির গলায় ঝুলছে সানগ্লাস। পৃথিবীর সব সৌন্দর্য যেন আজ দুজনের কাছে চলে এসেছে। দুজনকে পাশাপাশি বেশ মানিয়েছে। এরা দুজন যেন একে অপরের জন্যই তৈরি, পারফেক্ট কাপল। এখন এদের দুজনের মধ্যকর সম্পর্ক পারফেক্ট হলেই হয়। আসিফের ঠোঁটে হাসি বিদ্যমান থাকলেও ফারিনের মুখে অমাবস্যার ঘটঘটে অন্ধকার। মুখ দেখে মনে হচ্ছে ওকে হাত পা বেঁধে সমুদ্রে ফেলে দেওয়া হচ্ছে। ফটোশ্যুট হয় অনেকটা সময় ধরে। ফারিনের মুখের অবস্থা দেখে আসিফ ফারিনের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, একটু হাসো, হাসলে তোমাকে অনেক সুন্দর দেখায়। ফারিন মুখ ঘুরে ওর দিকে তাকায়। রেগে তাকালে তো সুন্দর দেখায়। রাতে কল করলাম কতবার, রিসিভ করলে না কেন? ফারিন চোখ দিয়ে যেন বোঝায়, তোর কল রিসিভ করতে ঠেকা পড়েনি আমার। এভাবে তাকিও না, হার্ট অ্যাটাক করে যাবে আমার। ফারিন রাগী চোখে তাকিয়ে চোখ সরিয়ে নেয়। কনে বিদায় হয়। কান্না করতে করতে নাজেহাল অবস্থা হয়েছে ফারিনের। আসিফ ওকে সযত্নে আগলে নিয়ে
কারে বসে আছে। ফারিন হেসকে তুলে কাছে এখনো। বাড়ির বড় মেয়ের বিদায়ে পুরো বাড়ির সবাই কান্নায় ভেঙে পড়েছে। বোনকে বিদায় দিয়ে বাড়ির একপাশে দাঁড়িয়ে নীরবে চোখের পানি ফেলছে ফাহাদ। দুই ভাই বোনের বন্ডিং ছিল দেখার মতো। ফাহাদের খাবার দাবারের খোঁজ খবর মায়ের থেকে ফারিন বেশি রাখত। ভাইয়ের কাপড় চোপড় ধুয়ে দিত, ঘর গোছিয়ে দিত, নিজের খরচের টাকা ভাইকে দিয়ে দিত প্রায় সময়। ফাহাদ নিজেও নিজের খরচের টাকা বাঁচিয়ে বোনকে গিফট দিত। বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যেত, রেস্টুরেন্টে ক্যাফেতে নিয়ে যেত। সব নিয়মকানুন শেষে বউকে বাসর ঘরে নিয়ে বসানো হয়। পুরো রুম গোলাপ, রজনীগন্ধা আর বেলি ফুল দিয়ে সাজানো, লাল বেলুন আর ক্যান্ডেল। রুমটা অনেক সুন্দর লাগছে দেখতে। সেই সাথে ভেসে আসে কড়া ফুলের ঘ্রাণ। 2 ঘন্টা পেরিয়ে যায় অথচ আসিফের আসার নামগন্ধ নেই। সত্যি সত্যি ওকে ফেলে বাইক নিয়ে বেরিয়ে যায়নি তো? বসে থাকতে থাকতে ভালো লাগছে না। আস্তে আস্তে বেড থেকে নেমে দাঁড়ায়। তখনই ডোর খোলার শব্দ হয়। ডোরের দিকে তাকিয়ে দেখে আসিফ ভেতরে প্রবেশ করছে। ক্যান্ডেল আর ড্রিম লাইটের আলোয় আলোকিত বাসর ঘর। আসিফকে দেখতেই ফারিনের হৃৎস্পন্দন অস্বাভাবিকভাবে বেড়ে যায়। হাত পা কেমন কাঁপতে শুরু করে, পা দুটো স্থির এক জায়গায়। আসিফের দৃষ্টিতে তাকিয়ে থাকে নববধূর দিকে। 1 পা 2 পা করে এগিয়ে যায় ফারিনের সামনে। আসিফ 1 কদম করে আগায় আর ফারিনের হৃৎস্পন্দন বাড়ে। সামনে এসে দাঁড়ায় ফারিনের। এই বুঝি শুনে ফেলল ফারিনের অস্বাভাবিক গতিতে ছুটে চলা হৃৎস্পন্দন। ফারিন নিজের হৃদয়কে নিজেই শাসায় শান্ত হওয়ার জন্য, কিন্তু সে শান্ত হয় না, উল্টো আরও বাড়তে থাকে। আচমকা ফারিনের সামনে 2 হাঁটু গেড়ে বসে পড়ে আসিফ। 2 হাতে ধরে নিজের 2 কান অপরাধীর ন্যায় বলে, সরি। অন্যদিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে রইল ফারিন। তাকাবে না এই অসভ্য অভদ্র পুরুষের দিকে। এখন ঢং করা হচ্ছে ওর সামনে। শয়তান লোক একটা, জীবনেও মাফ করবে না একে। ফারিনের মুখের দিকে মুখ উঁচু করে তাকিয়ে আছে আসিফ। 2 হাতে এখনও ধরে আছে 2 কান। চোখে মুখে ফুটে আছে অপরাধীর ভাব। অপরাধীর ন্যায় পুনরায় বলে, সরি। ফারিন তবুও তাকায় না। আসিফ আবার বলে, সরি সরি সরি, ভুল করে ফেলেছিলাম সেদিন, মাফ করে দাও প্লিজ। সেদিন ভুলটা আমাদেরই ছিল, কিন্তু তোমার কাছে মাফ না চেয়ে উল্টো তোমার সাথে বাজে বিহেভ করেছি, সরিও বলেছিলাম। ফারিন অন্যদিকে তাকিয়ে মুখ ভেঙচি কাটে। এখন সরি বলা হচ্ছে? সেদিন বারবার বলেছিল আমার দোষ নেই, আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। বজ্জাত লোকটা শোনেনি সেদিন। বন্ধুরা বোঝানোর চেষ্টা করলো, ওদের কথাও শুনল না। যা মনে হলো তাই বলে গেল, করে গেল। আর আজকে আসে কান ধরে ঢং করে সরি বলতে। আসিফ নববধূর দিকে তাকিয়ে থাকে। ওর বউটা এত পাষাণ কেন? ওদিকে একবার ফিরেও তাকাচ্ছে না। মানুষ মাত্রই তো ভুল। মানুষ ভুল না করলে কে করবে? বউ সরি। বউ সম্বোধন শুনে তড়িৎ গতিতে আসিফের দিকে তাকায় ফারিন। বেটা কান ধরে অসহায় ভঙ্গিতে তাকিয়ে আছে ওর দিকে। সরি বউ, মাফ করে দাও না গো বউ। কি নির্লজ্জ লোক রে বাবা। বিয়ে হয়েছে মাত্র কয়েক ঘন্টা, এর মধ্যেই কিভাবে কথা বলছে। লাজ লজ্জা নেই নাকি এর মধ্যে? এক নিঃশ্বাসে অনেকবার সরি বলে থেমে আসিফ। সরি শব্দগুলো আসিফ বললেও শ্বাস যেন ফারিনের বন্ধ হয়ে আসছিল। একদমই কিভাবে বলল। আসিফ জোরে জোরে শ্বাস নিচ্ছে, আর একটু হলে শ্বাস আটকে মরে যেত। কান থেকে হাত ছড়িয়ে ফারিনের 2 হাত চেপে ধরে। ফারিন হাত ছাড়িয়ে নিয়ে 2 কদম পিছিয়ে যায়। সেদিন তুমি বাইকে ধাক্কা না দিয়ে যদি আমাকে ধাক্কা দিয়ে ময়লার ড্রেনে ফেলে দিতে, কারের নিচে ফেলে দিতে, তাহলে তোমাকে আমি কিছুই বলতাম না। কিন্তু বাইকে ধাক্কা দেওয়ায় আমার মাথায় আগুন ধরে গিয়েছিল। রাগে অন্ধ হয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলাম, তাই অমন ব্যবহার করে ফেলেছিলাম। এতটাই রেগেছিলাম যে কারো কথাই আমার শুনতে ইচ্ছে করছিল না। দোষ তোমার ছিল না, এটা আমার বিশ্বাসই হচ্ছিল না তখন, তাই তো অমন করে ফেলেছি। ভুল হয়ে গেছে, মাফ করে দাও না প্লিজ। ফারিন তবুও কিছু বলে না। ছেলে মানুষ বলেই এত রাগ থাকতে হবে নাকি? সবাই বলছিল ওর দোষ নেই, তবু ওর সাথে কি ব্যবহারটা না করেছিল বদলোকটা। পা ধরে মাপ চাইতে হবে? আচ্ছা তাই হোক তাহলে। বলেই ফারিনের পা ধরার জন্য উদ্যত হয়। ফারিন দ্রুত পিছিয়ে যায়। এগিয়ে যায় আসিফ। উপায় না পেয়ে আসিফের 2 হাত ধরে ফারিন। কি করছেন? পাগল হয়েছেন নাকি? মাপ করছে না কেন তাহলে? আচ্ছা মাফ করে দিয়েছি, উঠুন এখন। সত্যি করেছে তো? হ্যাঁ সত্যি করেছি, আমি মিথ্যে বলি না, উঠুন এখন। আসিফ উঠে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু এতক্ষণ ধরে হাঁটুতে বর করে থাকার কারণে
পা ব্যথা হয়ে গেছে। উঠতে গেলেই মনে হচ্ছে পা দুটো হ্যাং হয়ে গেছে। আহ, কি ব্যথা রে! তবুও উঠে দাঁড়ায়। ফারিন বুঝতে পারে আসিফের পা ব্যথা হয়ে গেছে। কতক্ষণ ধরে এভাবে ছিল, ব্যথা তো করবেই। আসিফের হাত তখনও ফারিনের হাতের মুঠোয়। হাত ধরে বেডে বসায় আসিফকে। সেন্টার টেবিলের উপর থেকে পানি ভর্তি গ্লাসটা নিয়ে আসিফের হাতে দেয় পানি খাওয়ার জন্য। আসিফ নতুন বইয়ের দিকে তাকায়। আহা, কি কেয়ারিং বউ! আসিফ গ্লাসের সবটুকু পানি শেষ করে। এটারই প্রয়োজন ছিল, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। আসিফ নিজে সেন্ট্রাল টেবিলের ওপর থেকে খালি গ্লাস রেখে দেয়। ফারিন নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। মেরুন রঙের লেহাঙ্গায় অপসরার মতো লাগছে। ফারিন নার্ভাস, সেটা বোঝাই যাচ্ছে। মিনমিন করে বলে, পা ধরতে যাচ্ছিলেন কেন? পাগল হয়েছে নাকি? আসিফ দুই হাতে ভর করে মেরুদণ্ড সোজা করে বসে। ধরতে গিয়েছিলাম, ধরিনি তো। আমি না আটকালে তো ধরতেন। কে বলেছে? আমি জানতাম তুমি আমাকে আটকাবে, আর না আটকালেও পায়ের কাছ থেকে ফিরে আসতাম, বলে দাঁত কেলিয়ে হাসে। ফারিন কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। কি বদলোক ভাবা যায়। আসিফ বেড থেকে উঠে দাঁড়ায়, এগিয়ে যায় আলমারির সামনে। চাবি দিয়ে আলমারির লক খুলে ভেতর থেকে ছোট একটা প্যাকেট বের করে। সেটা নিয়ে এসে দাঁড়ায় ফারিনের সামনে। প্যাকেট বাড়িয়ে দেয় ফারিনের দিকে। নাও, এটা তোমার। ফারিন মুখ তুলে আসিফের মুখের দিকে তাকিয়ে থাকা হাতের প্যাকেটের দিকে তাকায়। কি এটা? কাবিনের টাকা। এগুলো নিয়ে আমি কি করব? নিঃশব্দে হাসি আসিফ। এগুলো তোমার, এগুলোতে তোমার হক, তোমার অধিকার। তোমার যা ইচ্ছে করতে পারো, যাকে ইচ্ছে দিতে পারো, আমার কোনো সমস্যা নেই, বলেই নিজে ফারিনের হাতে টাকাগুলো দেয়। ফারিন প্যাকেটটা হাতে নিয়ে বুঝতে পারে বেশ ভারী প্যাকেট। এখানে কত টাকা আছে? ওর দেনমোহর যত ধার্য করা হয়েছিল। বিয়ে পড়ানোর সময় কাজে বলেছিলেন, তবে ফারিনের মনে নেই। খুলে দেখো ভেতরে টাকা আছে নাকি কাগজ। ফারিন প্যাকেটের দিক থেকে চোখ সরিয়ে আসিফের মুখের দিকে তাকায়। খুলে দেখো। খুলতে হবে না। আরে খুলে দেখো, টাকার বদলে কাগজও তো দিতে পারি। হাজবেন্ড বলে কি চোখ বন্ধ করে বিশ্বাস করবে নাকি? খোলো খোলো। আসিফের জোড়াজড়িতে প্যাকেট খুলে ফারিন। ভেতরে 1000 টাকার নোটের বান্ডেল 4টা আর 500 টাকার নোটের বান্ডেল 2টো। মোট 5 লক্ষ টাকা আছে। ফারিনের চোখ বড় বড় হয়। দেনমোহর 5 লক্ষ টাকা ধার্য করা হয়েছিল। এই টাকাগুলো আসিফের নাকি ওর বাপের টাকা দিয়ে দেনমোহর পরিশোধ করলো। ফারিনের মনের কথা হয়তো বুঝতে পারল আসিফ। এগুলো আমার টাকায়, আমার সামর্থ্য আছে এর থেকেও বেশি দেনমোহর পরিশোধ করার। কিন্তু বড়রা যা নির্ধারণ করেছে সেটাই দিয়েছি আমি। এই সব টাকা এখন থেকে তোমার। এই পুরো রুমটাও তোমার, আর পুরো আমিটাও। শেষের 4টা বাক্য ফারিনের কানের কাছে মুখ নিয়ে আস্তে আস্তে বলে। আসিফ এত কাছে আসায় ফারিনের পুরো শরীর শিরশির করে ওঠে। শরীরের প্রত্যেকটা লোম খাড়া হয়ে যায়। হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে বেড়ে যায়। শরীর যেন কাঁপতে শুরু করে। আমি কি তোমাকে একটু জড়িয়ে ধরতে পারি? আসিফের কথা শুনে লজ্জায় লাল হয়ে যায় ফারিনের গাল দুটো। কিছু না বলে নিচের দিকে তাকিয়ে থাকে। নীরবতার সম্মতির লক্ষণ ধরে নেব। ফারিন তবুও কিছু বলে না। আসিফ দ্রুত 2 হাতে বাহুডোরে আবদ্ধ করে ফারিনকে শক্ত করে চেপে ধরে বুকের মাঝে। দুজনের হৃদস্পন্দন অস্বাভাবিকভাবেই ছুটছে। একে অপরের হার্টের ধুকধুক শব্দ শুনতে পাচ্ছে স্পষ্ট। ফারিনকে জড়িয়ে ধরে রেখে আসিফ বলে, প্রথম দেখায় তোমার সাথে ঝগড়া হয়েছিল, যদিও তুমি করনি, আমি করেছিলাম। আর সেটা প্রথম দেখাও ছিল না। আগেও অনেকবার দেখা হয়েছিল, তবে কথা হয়নি। আর না আমরা জানতাম যে একে অপরকে। দ্বিতীয়বার ভার্সিটির গেটের বাইরে ভুল করে তোমার পায়ের উপর মুখের পানি ফেলেছিলাম। তোমার সেদিনের নীরবতা আমাকে ভাবিয়েছে অনেক, বারবার তোমাকে নিয়ে ভাবতে বাধ্য করেছে। তৃতীয়বার ইচ্ছে করে তোমার পায়ের উপর পানি ফেলেছিলাম, কিন্তু আশ্চর্য হয়েছিলাম সেদিন অনেক বেশি। তুমি দেখেছিলে আমি ইচ্ছে করে তোমার পায়ের উপর পানি ফেলেছি, তবুও তুমি কিছু বলনি। তোমার শান্ত দৃষ্টিতে তাকানো নিকাবের ভেতরে মায়াবী 2 চোখে সেদিন নজর আটকে ছিল আমার। তোমার ওই শান্ত দৃষ্টিতে তাকানো মায়াবী চোখ জোড়া আমার রাতের ঘুম কেড়ে নেয়। তোমার নীরবতা আমাকে আরও বেশি করে টানতে থাকে তোমার দিকে। অজান্তেই মুখ থুবড়ে পড়ি তোমার প্রেমে, জড়িয়ে যায় তোমার মায়ায়, তোমার ভালোবাসায়। তোমাকে একদিন না দেখলে উন্মাদের মতো লাগতে শুরু করে। নিজেকে কেমন পাগল পাগল লাগতো। আমি বারবার ছুটে গিয়েছি তোমাকে এক নজর দেখব বলে। কয়েকদিনের মধ্যে বুঝতে পারলাম তোমাকে এভাবে দেখে আমার মন ভরছে না।
তোমাকে দেখার পরেও আমার অস্থিরতা দূর হতো না। বারবার ইচ্ছে করত তোমাকে একটু ছুঁয়ে দিতে, তোমার কাছে যেতে, তোমার ভালোবাসা পেতে, কিন্তু তা ছিল অসম্ভব। আমি কল্পনাও করিনি তোমার মায়ায় এভাবে জড়িয়ে যাব। মাত্র কয়েকদিনের ব্যবধানে তোমাকে আপন করে পাওয়ার জন্য উন্মাদ হয়ে উঠব। আমাকে অনেক মেয়েই প্রেমের প্রস্তাব দিয়েছে এখন অবধি, অনেক মেয়েকে ভালো লেগেছে, তবে কখনো প্রেমে পড়ার মতো বা মায়ায় জড়ানোর মতো ভালো লাগেনি। আমার প্রেম, ভালোবাসা, বিয়ে এসবের প্রতি কোনো আগ্রহ ছিল না কখনোই। কিন্তু তোমাকে তৃতীয়বার দেখার পর ধুম করে প্রেমে পড়েছি, ভালোবেসেছি, মায়ায় জড়িয়েছি। তোমার এই মায়াবী চোখজোড়া আমাকে উন্মাদ করেছে, আমার হৃদয় ব্যাকুল বানিয়েছে, তোমাকে পাওয়ার জন্য ছটফট করিয়েছে। তবে তোমাকে ধরা ছোঁয়া ছিল আমার সাধ্যের বাইরে। এতটুকু বলেই থামে, শ্বাস নিয়ে আবার বলতে শুরু করে, ভালোবাসার দাবি নিয়ে তোমার সামনে দাঁড়ানোর সাহস আমার হয়নি। তোমার সাথে যা করেছি তারপর কিভাবে তোমার সামনে দাঁড়িয়ে বলবো আমি তোমাকে ভালোবাসি? এরকম বলার মুখ তো আমি রাখিনি, তাই আর তোমার সামনে দাঁড়ানোর সাহস হয়নি। তাই সিদ্ধান্ত নিলাম বিয়ের পর তোমাকে ভালোবাসার কথা জানাবো। তারপর আমি আব্বুকে বলে তোমার বাবা দাদার কাছে বিয়ের প্রস্তাব পাঠাই এবং তোমাকে জানাতে নিষেধ করি। প্রথমে ওনারা নাকচ করে দেন, তারপর আমি নিজেই যাই। ওনারা আমাকে চিনেন, জানেন আমি কেমন ছেলে, আমাকে ছোট থেকেই দেখে এসেছেন। অনেক কাঠখড় পুড়িয়ে বুঝিয়ে বলার পর তারা রাজি হন। আর ফাইনালি আজ তুমি আমার, শুধুই আমার। আজ তোমাকে অনন্ত কালের জন্য পেয়ে গেছি আমি, আর কেউ আলাদা করতে পারবে না তোমাকে আমার কাছ থেকে। আসিফের সব কথা মনোযোগ দিয়ে শুনে ফারিন। ও কি ভেবেছিল আসিফের সম্পর্কে, আর কি হলো? ও ভাবতো আসিফ আবার ওর উপর প্রতিশোধ নেওয়ার জন্য গেটের বাইরে দাঁড়িয়ে থাকতো রোজ, সুযোগের অভাবে কিছু করতে পারতো না। কিন্তু আজকের ও সব ধারণা, ভাবনা ভুল প্রমাণ হলো। আসিফ আর একটু শক্ত করে বুকে চেপে ধরে বলল, আই লাভ ইউ ফারিন। নিশ্চুপে শুনে ফারিন। রাত বেড়ে সময় গড়িয়ে 12টা পেরিয়ে গেছে। ঘড়ির কাঁটা টিকটিক করে চলছে। আসিফ ফারিনকে ছেড়ে দাঁড়ায়, দুই হাতে আগলে ধরে ফারিনের মুখ। ক্যান্ডেলের আলো আর ড্রিম লাইটের নীল আলোয় অদ্ভুত রকমের সুন্দর লাগছে ফারিনকে। ফারিনের মায়াবী চোখ জোড়ার দিকে তাকিয়ে বলে, মাশাল্লাহ, আমার বউ সবচেয়ে সুন্দর। আমার বউয়ের দিকে যে বেটা নজর দিবে ওই বেটা সারা জীবন সিঙ্গেল থাকবে। আর যদি বিবাহিত থাকে তাহলে বউয়ের সাথে বড় ঝড়ো ঝামেলা বেঁধে থাকবে সারা জীবন। আসিফের কথা শেষ হতে ফারিন হেসে ওঠে। কি সুন্দর সেই হাসি, যেন মুক্ত ঝরে পড়ছে। হাসলে তো তোমাকে আরও বেশি সুন্দর দেখায়। আসিফের ঘোর লাগা দৃষ্টিতে তাকে নেশালো কণ্ঠে বলা বাক্য শুনে লজ্জায় দৃষ্টি নামিয়ে নেয় ফারিন। আসিফ ফারিনকে টেনে আবার বাহুবন্ধনে আবদ্ধ করে। আগের মতোই নেশালো কণ্ঠে বলে, মারতে চাও আমাকে? এভাবে লজ্জা পেলে তো শেষ হয়ে যাব আমি। লজ্জায় আসিফের বুকে মুখ লুকায় ফারিন। কে ভেবেছিল আর কি হচ্ছে, থাক, আর লজ্জা পেতে হবে না। একটু লজ্জা বাঁচিয়ে রাখো একটু পরের জন্য, তখন তো বোধহয় শুয়ে দিতেই গলে যাবে, যা লজ্জাবতী তুমি। ফারিন এক হাতে শক্ত করে খামচে ধরে আসিফের শিরোয়ানি। এভাবে লজ্জা দিতে হবে কেন? লেহেঙ্গা চেঞ্জ করে ফ্রেশ হয়ে নাও, রাত শেষ হয়ে গেল বলে আসিফ ফারিনকে ছেড়ে দেয়। নিজের টাওয়েল ট্রাউজার নিয়ে এগিয়ে যায় ওয়াশরুমের দিকে। যাওয়ার আগে রুমের লাইট অন করে দিয়ে যায়। মুহূর্তে ফকফকা হয়ে যায় পুরো রুম। ফারিন আবারও পুরো রুমে নজর বোলায়। বেশ শৌখিনভাবে সাজানো গোছানো রুমটা। ফারিন হেঁটে গিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়। নিজেকে ভালোভাবে দেখে আয়নায়। সত্যি আজকে ওকে অনেক সুন্দর লাগছে। নিজেকে নিজেই চিনতে পারছে না আজ। লেহেঙ্গা আর জুয়েলারিতে সৌন্দর্য বেড়েছে বহুগুণে। ফারিন নিজেকে দেখে নিজে আবার হাসে, মুগ্ধ হচ্ছে বারবার। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে জুয়েলারি খুলতে শুরু করে। আস্তে আস্তে সবগুলো খুলে নেয়। দোপাট্টা খুলে সোফার উপরে রেখে দেয়। সুটকেস খুলে একটা হালকা লাল রঙের শাড়ি নেয়, সাথে ব্লাউজ পেটিকোট। সোজা হয়ে দাঁড়াতেই ওয়াশরুম থেকে ওদাম গায়ে বেরিয়ে আসে আসিফ। ভেজা চুলগুলো কপালময় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ঘোর লাগা দৃষ্টিতে ফারিনের দিকে তাকিয়ে বলে, বউ, এই রূপ চেঞ্জ করো, না হলে পাগল হয়ে যাব। নিজেকে কিন্তু কোন বাকি কথা শেষ করার আগেই ফারিন লজ্জায় দ্রুত ওয়াশরুমের ভেতরে ঢুকে যায়, আসিফকে পাশ কাটিয়ে। আসিফ ওয়াশরুমের বন্ধ দড়ির দিকে তাকিয়ে বলে, আল্লাহ, আমার বউটা এত সুন্দর কেন? দুজনেই নফল নামাজ আদায় করে নেয়,
জায়নামাজে বসে থেকেই একে অপরের দিকে তাকায়। দৃষ্টির মিলন হতে চোখ নামিয়ে নেয় ফারিন। ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে রইল আসিফ। লাল শাড়িতে এখনও অসম্ভব রকমের সুন্দর লাগছে। বইয়ের তির করে কাঁপতে থাকা অষ্টজোড়া টানছে ওকে। দুজনেই বসা থেকে উঠে দাঁড়ায়। জায়নামাজ ভাঁজ করে আলমারিতে তুলে রাখতে আসিফ রুমের লাইট অফ করে ড্রিম লাইট অন করে। ক্যান্ডেলগুলো প্রায় শেষের দিকে, নিভে যাবে খুব শীঘ্রই। ফারিন আলমারি লাগিয়ে পেছন ফিরতে আসিফ ওকে পাজা কোলে তুলে নেয়। বেডের দিকে এগিয়ে যেতে যেতে ফিসফিস করে বলে, ধৈর্যের ভাত ভেঙে গেছে বউ। আসিফের নগ্ন বুকে মুখ লুকায় ফারিন। লোকটা এত ঠোটকাটা কেন? আর এত দ্রুত পাঞ্জাবি খুলে নিয়েছে, আবার বলে কিনা ধৈর্য শেষ। ফারিনকে বেডে শুয়ে দিয়ে সোজা হয়ে ওর ওপরে শুয়ে পড়ে। আসিফের সুঠাম দেহের নিচে চাপা পড়ে ফারিনের ছিমছাম গরনের দেহটা। দুজনের শ্বাসের গতি অস্বাভাবিক। আসিফের গরম শ্বাস আশ্রে পড়ছে ফারিনের চোখে মুখে। ফারিনের চোখজোড়া বন্ধ, তির করে কাঁপছে অষ্টজোড়া। কিয়ৎক্ষণ কাঁপতে থাকা অষ্টজোড়ার দিকে তাকিয়ে থেকে নিজের অষ্ট দ্বারা চেপে ধরে ফারিনের অষ্টদয়। একটু পরে আবার ছেড়ে দেয় আসিফ। ফারিনের ঘাড়ে মুখ গুজে বলে, এভাবেই মরার মতো পড়ে থাকলে বাসর বাসর ফিলিংস হয় নাকি? রেসপন্স করব বলে নিজেই খুলে নেয় ফারিনের গায়ের বস্ত্র। আবার চেপে ধরে ফারিনের অষ্টদয়। আপনা আপনি ফারিনের দুই হাত খামচে ধরে আসিফের চুল। গভীরভাবে ডুবে যেতে থাকে একে অপরের মাঝে। প্রথমবারের মতন মিলন ঘটে একে অপরের। ফজরের আজানের ধ্বনি কানে ভেসে আসতেই ঘুম ছুটে যায় ফারিনের। নড়াচড়া করার চেষ্টা করলে বুঝতে পারে আসিফ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। নড়াচড়া করার চেষ্টা করলেও লাভ হয় না। সাপের মতো পেঁচিয়ে ধরে রেখেছে চার হাত পা দিয়ে। ফারিনের মাথা ঢেকে আছে আসিফের নগ্ন বুকে। আসিফের শ্বাস ভারী, গভীর ঘুমে বিভোর বোঝাই যাচ্ছে। ফারিনের রাতের কথা স্মরণ হতে লজ্জায় মরি মরি অবস্থা। হৃৎস্পন্দন বাড়তে শুরু করে, আবার চোখ খিচিয়ে বন্ধ করে নেয়। হসপিটালের বেডে আত্মর অবস্থায় বসে আছে আসিফ। ওর মুখ বরাবর সামনের বেডে হাতে স্যালাইন দেওয়া অবস্থায় শুয়ে আছে ওর প্রাণপ্রিয় বউটা। ব্যথায় ছটফট করছে একটু পরপর। যা দেখে আসিফের জান খাঁচা ছেড়ে বেরিয়ে আসতে চাইছে। বইয়ের থেকে বেশি কষ্ট যেন ওর নিজেরই হচ্ছে। ইচ্ছে করছে বইয়ের সব কষ্ট ন্যানো সেকেন্ডে লাঘব করে দিতে। বেডে শুয়ে ব্যথায় কাতরালেও একটু পরপর ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে আসিফের দিকে তাকায় ফারিন। ব্যথা হচ্ছে ওর, কিন্তু কষ্ট পাচ্ছে আসিফ। বেচারার চোখে মুখে যন্ত্রণার ছাপ স্পষ্ট। বইয়ের এই কষ্ট সহ্য করতে না পেরে টেনশনে প্রেশার হাই করে ফেলেছে। মাথা ঘুরিয়ে ঠাস করে আছড়ে পড়েছিল হসপিটালের ফ্লোরে। নার্স ওষুধ পানি খাইয়ে বেডে বসিয়ে রেখে গেছে। তারপর দুই পরিবারের সবাই উপস্থিত আছে হসপিটালে। আজ ফারিনের ডেলিভারির পেইন উঠেছে। মাঝখানে পেরিয়ে গেছে 2.5 বছর। এই 2.5 বছরে ফারিনের সাথে উঁচু গলায় কথা বলেনি আসিফ। বইয়ের সাথে রাগারাগি, ধমকাধমকি বা কোনো কিছু নিয়ে মনোমালিন্য হয়নি কখনোই। ফারিন যথেষ্ট শান্ত স্বভাবের মেয়ে, তাই দুজনের বন্ডিং অসাধারণ। আর আসিফও নিজেকে সম্পূর্ণ পরিবর্তন করে নিয়েছে, একদম বউ পাগল হয়ে গেছে। বাড়ির সবাই ওকে বউ পাগল বলেই ডাকে। তাতে আসিফের কোনো ভাবান্তর হয় না, বরং এতে আরও খুশি হয়। ওর বন্ধুরা ওকে বউ পাগল বলেই ডাকে। যে আসিফ দিনের পর দিন বাইরে কাটাতো বন্ধুদের সাথে, সেই আসিফ এখন একদিনের জন্য বউ ছাড়া কোথাও যায় না। বউ না গেলে ওকে একদিনের জন্য বেঁধে রেখেও কোথাও নিয়ে যাওয়া যায় না। যে আসিফ শেষ রাত অবধি বন্ধুদের সাথে ঢাকার রাস্তায় বাইক নিয়ে ঘুরে বেড়াতো, সেই আসিফ এখন রাত 9টার পর 1 মিনিট বাড়ির বাইরে থাকে না। দুনিয়া উল্টে গেলেও ও বাইরে থাকবে না বউ ছাড়া। বাড়ি ফিরবে 9টার মধ্যে যেভাবে হোক। বাংলাদেশের যেসব পর্যটক স্থানে বাইক নিয়ে যাওয়া হয়, সেই সব স্থানে বাইকে করে বউকে নিয়ে ঘুরে বেরিয়েছে আসিফ। ফারিন যেতে না চাইলেও জোর করে নিয়ে গেছে। রাইড না করে থাকতে পারবে না, আবার বউ ছাড়াও থাকতে পারবে না। তাই বউকে সাথে নিয়েই ঘুরে বেরিয়েছে বাংলাদেশের প্রত্যেকটা জেলায়। বিয়ের পরে বাড়িতে থাকার থেকে বাইরে কাটিয়েছে বেশি দুজনের। আসিফ শুধু বাংলাদেশে ঘুরে বেড়ায় না, অনেকবার ইন্টারন্যাশনাল ট্যুর দিয়েছে। বিয়ের পর বউকে নিয়ে 3টা ইন্টারন্যাশনাল ট্যুর দিয়েছে। আসিফ আগে বাইক নিয়ে ট্যুরে গেলেও আস্তে আস্তে ইন্টারন্যাশনাল ট্যুরের প্রতিও আসক্ত হয়ে পড়েছে। আসিফের নেশা ট্যুর দেওয়া, বাইক রাইড করা, বাইক স্ট্যান্ড করা, বিভিন্ন পর্যটক স্থানে ঘুরে বেড়ানো, সেসব ভিডিও ধারণ করা, তারপর সেই ভিডিওগুলো এডিট করে নিজের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে আপলোড করা। আসিফ একজন ইউটিউবার, সাথে ফেসবুকার। অনেক আগে থেকে মিডিয়ায় আসেও।
সেই কলেজ লাইফ থেকেই। আগে বাইক রাইড করার সময় ব্লগ তৈরি করতো ছোট ছোট, সেগুলো এডিটিং করে ইউটিউব, ফেসবুকে আপলোড করতো। আস্তে আস্তে ফ্যান ফলোয়ার বাড়ে, সকলের কাছে পরিচিত হয় রাইডার আসিফ আরমান নামে। ইউটিউব, ফেসবুক পেজে ফলোয়ার, সাবস্ক্রাইবার বাড়তে থাকে হু হু করে। ভিডিও আপলোড করার পরপরই প্রত্যেক ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ হয় এখন। আসিফের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার 10 মিলিয়ন প্লাস বর্তমান। ফেসবুক পেজে ফলোয়ার 3 মিলিয়ন প্লাস। বিয়ের আগে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার ছিল 6 মিলিয়ন প্লাস। 2.5 বছরে 10 মিলিয়ন প্লাস হয়ে গেছে। আসিফের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। ওর কাছে কয়েক ব্র্যান্ডের নামি দামি বাইক আছে, যেগুলো নিজের টাকায় কিনেছে। প্রথম বাইকটা শুধু বাবার টাকায় কিনেছিল। বাইকের নেশার সাথে সাথে বউ নেশাও ধরেছে। নিজের থেকে বউ আর বাইকের বেশি যত্ন করে। আসিফ বাইক রাইডের পাশাপাশি বাইক স্ট্যান্ড করে, যার জন্য ওর জনপ্রিয়তা আরও বেশি। ইয়াং জেনারেশন বাইকার আসিফ আরমান বলতে পাগল, সবাই ওর মতো হতে চায়। আসিফ বউকে সাথে নিয়ে ঘুরে বেরিয়ে ব্লগ তৈরি করলেও ওর কোনো ব্লগে ওর বউকে দেখা তো দূরের কথা, ওর বউয়ের ভয়েসও কেউ কোনোদিন শোনেনি। বউকে ক্যামেরার সামনে কখনোই আনে না। ফারিন আগে থেকেই বোরকা হিজাব পরেই চলাফেরা করে, এখনও তাই করে। বউকে নিয়ে রাইডে বের হলেও বোরকা হিজাব পরে নিয়ে বের হয়। ওর বউকে কেউ দেখুক আসিফ চায় না। ফারিন বিয়ের কয়েকদিন পর বুঝতে পারে ওর ভার্সিটির মেয়েরা কেন আসিফ আরমানের উপর ক্রাশ নামক বাস খেয়ে বসে আছে। ওর জন্য মেয়েরা কেন পাগলামি করে, কেন সবাই জান্টুস জান্টুস বলে ফেনা তুলে ফেলে মুখে। আর আসিফকে কেনই বা নিয়মিত ভার্সিটিতে দেখা যেত না। শুধু পরীক্ষা আর ইম্পর্টেন্স ক্লাস থাকলেই ভার্সিটিতে তার আগমন ঘটত। আর মেয়েরা উপসে গিয়ে পড়তো ওর ওপর। শুধু কি মেয়েরা, ছেলেরাও দৌড়ে গিয়ে সেলফি বন্ধ হতো আসিফের সাথে আর ওর বন্ধুদের সাথে। আর আসিফ কেনই বা সারাদিন বাইকার বন্ধুদের নিয়ে টই টই করে বাউন্ডলের মতো ঘুরে বেড়াতো। এতটা ফেমাস হওয়ার পরেও আসিফের মধ্যে কোনো অহংকার বা সেলিব্রিটি হিসেবে যে আলাদা একটা ভাব থাকে, সেটা ছিল না কখনোই। আর 5টা সাধারণ ছেলের মতোই ছিল চলাফেরা। ফুটপাতের টঙের দোকানের সামনে দাঁড়িয়ে চা খাওয়া, বন্ধুদের সাথে আড্ডাবাজি করা। তাই তো ফারিনের মনে হয়েছে এই ছেলে বাউন্ডুলে, ঠিকমতো পড়াশোনা করে না, কোনো কাজকর্ম করে না, সারাদিন শুধু টোটো করে ঘুরে বেড়ায় দেশের এ মাথা থেকে ও মাথা। আসিফের ব্যাপারে অনেক কিছু জানলেও এটা জানতো না আসিফ একজন ব্লগার, ইউটিউবার। যে মেয়েরা আসিফ আরমানকে নিয়ে কথা তুলতো তাদের কাছ থেকে সরে আসতো সবসময়। এই আসিফ আসিফ শুনতে ইচ্ছে করতো না, আর না ওর বিষয়ে জানতে আগ্রহী ছিল। আসিফ যে পরিমাণ ফারিনকে ভালোবাসে, ওর যত্ন করে, তা দেখে ফারিন মাঝে মধ্যে অবাক হয়ে তাকিয়ে থাকে। এই আসিফের ব্যাপারে কত কিছু ভেবেছিল। বিয়ের পরে বন্ধু আর বাইক নিয়ে পড়ে থাকবে, ওকে বাড়িতে ফেলে সারা দেশে ঘুরে বেড়াবে, বাড়িতে একটা বউ ওর অপেক্ষায় থাকবে, সেটাও ভুলে যাবে। কিন্তু সেসব কিছুই হয়নি। আসিফ এখন বন্ধু আর বাইক নিয়ে ঘুরে বেড়ালেও বউকে সাথে নিয়ে বের হয়। ওর বন্ধুর বউরাও যায় সাথে। রাত 9টার পর তো জীবনে বাইরে থাকবে না। বাড়িতে যতক্ষণ থাকে ততক্ষণ বউয়ের সাথেই চিপকে থাকে। বেচারি জামাইয়ের জ্বালায় বাড়ির মানুষদের সাথেও ঠিকভাবে সময় কাটাতে পারে না। পাগলের মতো ভালোবাসে ফারিনকে। ফারিন বলতেই পাগল। ফারিনের নাম স্মরণ হতেই আসিফের ঠোঁটে অটোমেটিক্যাল হাসি ফুটে ওঠে। বইয়ের জন্য কি না করেছে আসিফ, যা যা করা সম্ভব সব করেছে। ফ্যামিলিকেও অনেক ভালোবাসে। সকলের জন্যই আসিফ নিজের সাধ্য অনুযায়ী করেছে, করছে, ভবিষ্যতেও করবে। ছোট ভাইয়ের অবস্থা দেখে বড় ভাই আতিক আরমান ঠোঁট চেপে হাসে। ভাইকে ধরে পাশেই দাঁড়িয়ে আছে। শুয়ে থাকতে বলেও শুতে রাজি নয় আসিফ। অন্য কেবিনে ওকে নিতে চেয়েছিল, কিন্তু আসিফ বউকে ছেড়ে অন্য কেবিনে যাবে না। ওর জেদের কাছে হার মেনে ফারিনের কেবিনেই নিয়ে আসা হয়েছে। আর ওকে ধরে দাঁড়িয়ে আছি বড় ভাই। কে জানে, ছেড়ে দিলে হয়তো মাথা ঘুরে ঠাস করে পড়ে অজ্ঞান হয়ে গেল। একটু পরেই ফারিনকে ওটিতে নেওয়া হবে। একটা সার্জারি চলছে এখন, ওটা শেষ হলে ফারিনকে নেওয়া হবে ওটিতে। নর্মাল ডেলিভারি পসিবল নয় ফারিনের। বেবি তুলনামূলক বেড়ে উঠেছে, তাই সিজার অপারেশন করতে হবে। ফারিনকে ওটিতে নিয়ে যাওয়ার জন্য নার্স আসে। আসিফ তখন বইয়ের হাত ধরে বসে আছে। যেখানে ব্যথায় যন্ত্রণায় বইয়ের হাত পা কাঁপবে, সেখানে ভয়ে কষ্টে ওর হাত পা ঠকঠক করে কাঁপছে। ফারিনকে কি সাহস দেবে? উল্টো ফারিন ওকে সাহস দিচ্ছে। বাড়ির সবাই বোঝাচ্ছে ফারিনের কিছুই হবে না। কিন্তু কে শোনে কার কথা?
ওর মুখে এক বুলি। তোমাকে বারবার বলেছিলাম এখনই বেবি নেওয়ার প্রয়োজন নেই, আরও কয়েক বছর যাক। আমার কথা শুনলি না, এখন কি হবে? বেচারি ফারিন হাসবে না কাঁদবে বুঝতে পারে না। কোনো ছেলে মানুষ বইয়ের ডেলিভারির সময় তো ভয় পায় আগে দেখেনি। ওর বিয়ের পর ওর বড় জায়ের দ্বিতীয় সন্তান হলো, কই ওর ভাসুর তো এমন করেনি। এক মায়ের পেটের ভাই দুজন, অথচ দুজনের মধ্যে আকাশ পাতাল ফারাক। নিঃসন্দেহে ওর ভাসুরের চেয়ে ওর হাজবেন্ড শক্ত হৃদয়ের মানুষ। কিন্তু এই শক্ত হৃদয়ের পুরুষ মানুষটা ওর প্রেগনেন্সির পর থেকে কি যে শুরু করেছে। ফারিন সকলের কাছে আবারও মাপ চায়, সকলকে দোয়া করতে বলে ওর আর বেবির জন্য। শেষবারের মতো আসিফকে সাহস দেয়, আশ্বাস দেয় ওর কাছে ফিরে আসবে। ফারিনকে ওটির ভেতরে নিয়ে চলে যায়। আসিফের শ্বাস যেন আটকে আছে, হৃৎস্পন্দন যেন থেমে গেছে। হাত পা আরও বেশি ঠকঠক করে কাঁপতে শুরু করে। চোখ দুটো আবারও ঘোলা হয়ে আসে। সারিবদ্ধভাবে রাখা চেয়ারে বসে পড়ে। ওর পাশে এসে বসে আতিফ। ভাইয়ের কাঁধে হাত রেখে ভরসা দেওয়ার মতো করে বলে, রিল্যাক্স হ, এত ভয় পাচ্ছিস কেন? কিছুই হবে না ইনশাল্লাহ। ফারিন আর বেবি দুজনেই সুস্থ স্বাভাবিকভাবেই ফিরে আসবে। আসিফ ভাইয়ের মুখের দিকে তাকায়, বউটা তো তোমার না, তুমি বুঝবে কিভাবে কেমন লাগে? এমনভাবে বলছিস যেন আমার বইয়ের বাচ্চাই হয়নি। আমার বইয়ের দুজন বাচ্চা হয়েছে। তোমার বউকে তুমি বেশি ভালোবাসোনি, তাই আমার মতো অবস্থা হয়নি তোমার। ভালোবাসলে ঠিক আমার মতোই অবস্থা হতো তোমার। মাথার সব পোকা নড়ে গেছে নাকি তোর? উল্টাপাল্টা কথা বলছিস কেন? বইয়ের জন্য টেনশন করতে করতে পাগল হয়ে যাসনি তো আবার? আমি পাগল হইনি, পাগল তোমরা সবাই। দুনিয়ার কোনো ছেলেকে দেখেছিস তোর মতো অবস্থা হতে? ভাইয়া চুপ করো না, টেনশন হচ্ছে তো। আরে টেনশন কমানোর জন্যই তো কথা বলছি। আর আমার ভাই অনেক সাহসী একজন পুরুষ মানুষ। সে নিজের আজরাইল নিজের সাথে নিয়ে ঘুরে বেড়ায়। সে কেন আজ এত ভয় পাচ্ছে? ভাইয়া গো, বইয়ের জায়গায় আমি থাকলে জীবনেও ভয় পেতাম না। ছি ছি, কি বলছিস তুই এসব? তুই প্রেগনেন্ট হবি? কটমট করে তাকায় আসিফ। ওর টেনশনে যান যা যায় অবস্থা, আর ওই ভাই ওর সাথে মজা নিচ্ছে। দাঁত কিরমির করে বলে, আমি এমন কিছু বলিনি। আমি বলেছি ফারিনের বদলে আমি ওটিতে থাকলে জীবনে অত ভয় পেতাম না। যে কোনো কারণে ওটিতে থাকতাম, অ্যাক্সিডেন্ট বা অন্য কোনো কারণে। সবসময় শুধু উল্টাপাল্টা কথা, যাও তো আমার কাছ থেকে। আসিফ নিজে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। বাড়ির সবাই অধীর আগ্রহে ওটির ডোরের দিকে তাকিয়ে আছে। আসিফ ধীরে ধীরে হাঁটতে হাঁটতে আল্লাহর কাছে দোয়া করতে থাকে। কয়েক মিনিট অতিবাহিত হওয়ার পরেই একজন নার্স সাদা টাওয়ালে পেছানো নবজাতক শিশুকে নিয়ে বেরিয়ে আসে ওটির ভেতর থেকে। আসিফ ওদিকেই তাকিয়েছিল। নার্সকে দেখে স্থির হয়ে দাঁড়ায়। নার্স এসে দাঁড়ায় ওর সামনে। বাড়ির সবাই ঘিরে ধরে। আসিফ হাত বাড়িয়ে বেবিকে কোলে তুলে নেয়। কোলে তুলে নিয়েই আগে বেবির পাছায় দুটো চড় মারে আলতোভাবে। নার্সসহ বাড়ির সকল সদস্য বড় বড় চোখ করে তাকায়। আসিফ ছেলের মুখের দিকে তাকিয়ে বলে, 8টা মাস আমার বউকে অনেক জ্বালিয়েছিস, সেজন্য এই দুটো চর তোর শাস্তি। কথা শেষ করে ছেলেকে বউকে জড়িয়ে ধরে পরম ভালোবাসায় নার্সের দিকে তাকিয়ে ফারিনের কথা জিজ্ঞেস করে। নার্স জানায় ফারিন ঠিক আছে। তারপর আবার ভেতরে চলে যায়। মনে মনে হাসে আসিফের কাণ্ড দেখে। সদ্য জন্ম নেওয়া সন্তানকে আদর না করে শাস্তি দিয়ে নিল, বউকে জ্বালাতন করায়। আসিফের কথা শুনে সবাই ড্যাবডেবিয়ে তাকিয়ে আছে ওর দিকে। এই ছেলে কোন মাটি দিয়ে তৈরি? আসিফ নিজেই ছেলের কানের কাছে মুখ নিয়ে আজান দেয়। কি যে আনন্দ হচ্ছে ওর! এতক্ষণে টেনশন যেন এক নিমিষে গায়েব হয়ে গেছে। বেবিও ঠিক আছে, ওয়াইফও ঠিক আছে। বাবা হওয়ার কি যে সুখকর অনুভূতি! নিজের রক্ত, নিজের অস্তিত্ব, নিজের সন্তানকে ছুঁয়ে দেখা পৃথিবীর সব আনন্দকে হার মানায়। ওর সন্তান কিভাবে ওর বুকের সাথে লিপটে আছে, একটুও কাঁদছে না। বেবিকে বুঝতে পারছে ওর বাবার কোলে রয়েছে এখন। ওর বাবা ওকে আদর করছে। বুঝতে পারছে কি কিছু? ড্যাব করে তাকিয়ে আছে তো বাবার মুখের দিকে। হয়তো বুঝতে পারছে এটাই ওর বাবা। আসিফ ছেলেকে বার কয়েক ডাকে বাবা বাবা বলে। ছেলে বাবার মুখে বাবা ডাক শুনে এদিক ওদিক চোখ ঘোরায় দ্রুত। ছেলের রিয়াকশন দেখে হাসে আসিফ। আসিফের কোল থেকে একে একে সবাই কোলে নেয় বেবিকে। বেবি বেশ বড়সড় হয়েছে, নাদুস নদুস। কোলে নিলে কোল ভর্তি মনে হচ্ছে, কারো নজর না লাগুক। ফারিনকে কেবিনে শিফট করা হয়। সাথে সাথেই আতিফের মেয়ে আঞ্জারা বয়স 8 বছর। ওর ছোট মায়ের কাছে নালিশ জানায়, ছোট মা চাচ্চু বাবুকে মেরেছে পাছায়।
চোখ বড় বড় করে তাকায় ফারিন। এই লোক নিজের বলা কথা ঠিকই পালন করেছে তাহলে? এই ছোট ছেলেকে সত্যি সত্যি মেরেছে? বেবি পেটে থাকা অবস্থায় যখন কিক মারত, ব্যথায় কোঁকে উঠত ফারিন। প্রচুর পরিমাণে নড়াচড়া করত, সেই সঙ্গে একের পর এক কিক মেরেই যেত। ব্যথায় যখন ফারিনের মুখের রং পরিবর্তন হয়ে যেত, তখন আসিফ কটমট করে খ্যাপাটে দৃষ্টিতে ফারিনের উঁচু পেটের দিকে তাকিয়ে থাকত আর বলতো, তুই শুধু একবার দুনিয়ায় আয়, তারপর দেখ তোর কি অবস্থা করি আমি। আমার বউকে কষ্ট দেওয়া, একটু পর পর কিক মারা, রাতে ঠিকমতো ঘুমাতেও দিস না। তুই দুনিয়ায় আসলে আগে তোর পাছায় দুটো দেব, তারপর বাকি সব কিছু। বজ্জা ছেলে তোর, একা কত জায়গা লাগে। একাই তো আছিস, একটু চুপচাপ থাকতে পারিস না? ওখানে তো আরেকটার অংশীদার নেই, যার সাথে তুই জায়গা নিয়ে বিবাদ করিস, ঠেলাঠেলি করিস। এইটুকু আমার, এইটুকুই তোর। তুই আমার জায়গায় আসবি না, তুই আমার জায়গায় আসবি না, এরকম তো কোনো ব্যাপার নেই। তারপরেও তোর কিসে লাথি আসে? হ্যাঁ, ফুটবল খেলিস পেটের ভেতরে? ফিফা ওয়ার্ল্ড কাপ হচ্ছে ওখানে, আরেকটা কিক মারবি তো পেটের ভেতরে ঢুকে তোকে মারব। ছেলের সাথে সাথে আরেক কিক মারত। লাস্ট 2টা মাস অনেক কষ্ট করেছে ফারিন। বেবির তুলনামূলকভাবে ওজন বেড়ে যাওয়ায় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে ফারিনের। ঠিকমতো খেতে না পারা, রাতে ঘুমাতে না পারা, প্রস্রাব ঠিকমতো করতে না পারা। রাতে শোয়ার পর বেবি যখন পেটের ওপরের দিকে উঠে আসতো, তখন ব্যথায় চোখ দিয়ে পানি বেরিয়ে আসতো ফারিনের। আর ওর কষ্ট দেখে আসিফের চোখ দিয়েও পানি গড়িয়ে পড়ত। উঁচু পেটে হাত বুলিয়ে আদর করে চুমু খেয়ে বলতো, বাবা একটু চুপ করে থাক না, মাকে এত কষ্ট দিচ্ছিস কেন? মায়ের কষ্ট হচ্ছে তো বাবা, নিজের জায়গায় থাক না, এদিক ওদিক কেন চলে যাস? আসিফ রাতের পর রাত জেগেছে ফারিনের সাথে। আতশোয়া হয়ে ফারিনকে নিজের বুকে ঘুম পাড়িয়েছে। পেটের ওপর হাত রেখে বেবির মুভমেন্ট অনুভব করেছে। প্রচুর নড়াচড়া করত, সাথে জোরে জোরে কিক মারত। ছেলেকে কোনোভাবেই বোঝাতে পারত না, বাবা তুই নড়াচড়া কর, কিন্তু কিক মারিস না। কিক মারলে যে মা ব্যথা পায়। তুমি সত্যি সত্যি বাবুকে মেরেছ? মারবো না, আমার বউকে দিনের পর দিন কষ্ট দিয়ে এসেছে, ওকে তো জেলে ভরে দেওয়া উচিত মায়ের ওপর নির্যাতন করার কারণে। আসিফের কথা শুনে কেবিনে উপস্থিত সবাই হেসে ওঠে। ফারিন নিজেও হাসে, পাগল লোক একটা। শীতে ঠকঠক করে কাঁপছে ফারিন। দুটো কম্বল দিয়ে ঢেকে রাখা হয়েছে ফারিনকে, তবুও ওর শীত কমছে না। একটা টাওয়েল হাতে নিয়ে ফারিনের মাথায় আলতোভাবে পেঁচিয়ে ধরে রাখে আসিফ। শরীর পুরো বরফের ন্যায় ঠান্ডা হয়ে গেছে। কেটে যায় আরও 4টা বছর। আসিফ ফারিনের ছেলে ফারাজ। আসিফের মতোই চঞ্চল প্রকৃতির দুরন্ত ছটফটে। 3 ভাই বোন মিলে সারা বাড়ি মাথায় তুলে রাখে। বাপ ছেলের মধ্যে যেমন রয়েছে ভালোবাসা, তেমনই রয়েছে শত্রুতাও। এমনিতেই ছেলেকে জান প্রাণ উজাড় করে ভালোবাসে আসিফ। ছেলে যখন যা বলে, যা চায়, যেভাবে যা বলে সব কিছুই করে আসিফ। পারলে ছেলেকে নিজের কলিজা বের করে দিতেও প্রস্তুত। কিন্তু ছেলে যদি ভুলক্রমে ওর বউকে কিছু করে, তখন ছেলে হয় ওর জাতশত্রু। ওর সবচেয়ে বড় শত্রু নিজের ছেলে। এই ছেলের অভ্যাস খুবই খারাপ, কথায় কথায় কামড় বসায়। ওর প্রাণপ্রিয় বউটাকে কত শতবার যে কামড় দিয়েছে হিসেব নেই। ইঁদুরের মতো ছোট ছোট ধারালো দাঁত ক্যাচক্যাচ করে কামড়ে রক্ত বের করে দেয়। বজ্জাত ছেলে একটা। মাঝে মধ্যে আসিফের ইচ্ছে করে ছেলের দাঁতগুলো তুলে দিতে, যেন কাউকে কামড় দিতে না পারে, বিশেষ করে ওর বউকে। কিন্তু মায়া করে আর তুলতে পারে না দাঁতগুলো। ছেলেকে কতভাবে বোঝায় কামড় যেন না দেয়, কত ঘেন্না দেখায়, ভয় দেখায়, মাঝে মধ্যে ভীষণ রাগ দেখায়, তবে কোনো কিছুতেই কোনো লাভ হয় না। বিকেলে ছেলেকে বেরিয়ে বসিয়ে খাবার খাওয়াতে শুরু করে ফারিন। আসিফ ওয়াশরুমে রয়েছে। ফারাজ একটু আগেই ঘুম থেকে উঠল। আসিফ ওকে ফ্রেশ করে রেখে ওয়াশরুমে প্রবেশ করেছে নিজে ফ্রেশ হওয়ার জন্য। কয়েক লোকমা খাবার খাওয়ার পর আর খাবে না বায়না ধরে। ভালোভাবে ছেলেকে বুঝিয়ে সুজিয়ে খাওয়াতে চায় ফারিন। বাড়ির অন্য সকল সদস্যদের সামনে থাকলে খেতেই চায় না, লাফিয়ে উঠে চলে যায় তাদের কাছে। শুধুমাত্র আসিফ সামনে থাকলে চুপচাপ খায়। জোর করে খাওয়াতে গেলেই কবজির উপরে ছোট ছোট দাঁত দিয়ে কামড় বসায় জোরে। ছেলের মুখ থেকে হাত ছাড়ানোর চেষ্টা করেও পারে না ফারিন। ব্যথা সহ্য না করতে পেরে চিৎকার করে ওঠে। ফারিনের চিৎকার শুনে দ্রুত ওয়াশরুম থেকে বেরিয়ে আসে আসিফ। বেডের দিকে তাকাতে চল শক্ত হয়। আসিফ দৌড়ে বেডের কাছে এসেই সজোরে ছেলের পিঠে চড় বসায়।
চর খেয়ে মায়ের হাত ছেড়ে দেয় ফারাজ। বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে বিকট শব্দে চিৎকার করে কেঁদে ওঠে। হতভম্ব হয় ফারিন। এইটুকু ছেলেকে কেউ এত জোরে চর দেয়? দ্রুত ছেলেকে ধরতে যায়। তার আগেই আসিফ ফারিনের হাত ধরে টেনে নামিয়ে দেয়। তাকায় ফারিনের হাতের দিকে। এত জোরে কামড় দিয়েছে যে রক্ত বেরিয়ে এসেছে। চোখ মুখ শক্ত করে তাকায় কান্নারত ছেলের দিকে। সজোরে ধমক দিয়ে বলে, আরেকটা চর দেব নাকি? চুপ করো তাড়াতাড়ি। ওকে মারলে কেন? আবার ধমকাচ্ছ? মারবো না কি করব তাহলে? শয়তান বদ ছেলে একটা। কি জোরে কামড়টাই না দিয়েছে, রক্ত বেরিয়ে এসেছে। ওর নামে তো মামলা করা উচিত। ফারিন ছেলেকে ধরতে যায় আবার। আসিফ ফারিনকে থামিয়ে দেয় আবারও। বউকে বুকে জড়িয়ে ধরে ছেলের দিকে রাগি চোখে তাকিয়ে বলে, একদম ধরবে না ওকে। যার পেটের ভেতরে বেড়ে উঠল, যার শরীর চুচে চুচে খেয়ে বড় হলো, তাকেই কামড়ে কামড়ে জখম করে শুধু। কত বড় সাহস আমার বউকে কামড় দেয়! আজ পর্যন্ত এত বছরের বউয়ের গায়ে ফুলের টোকা দিইনি আমি। আর সেই বউকেই 4টা বছর ধরে কামড়ায়। ওর দাঁত সব তুলে নেব আমি। এই চল ডেন্টিস্টের কাছে। ফারিন আর ফারাজের চিৎকার শুনে বাড়ির উপস্থিত সবাই আসিফের রুমে চলে আসে। বেডের দিকে তাকিয়ে দেখে আসিফ বউকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে ছেলেটিকে তাকিয়ে আছে রাগী দৃষ্টিতে। ফারাজ দুজনের দিকে তাকিয়ে গলা ছেড়ে চিৎকার করে কান্না করছে। ফারিন আসিফের কাছ থেকে নিজেকে মুক্ত করতে চাইছে, তবে পারছে না। আসিফের মা দ্রুত পায়ে নাতির কাছে এসে দাঁড়ায়। হাত বাড়িয়ে কোলে তুলে নিয়ে বুকে জড়িয়ে ধরে মাথায় হাত বোলায়। এতগুলো মানুষের সামনেও আসিফ ফারিনকে ছাড়ে না। আসিফের মা আঞ্জুমানার বেগম ছেলের মুখের দিকে তাকিয়ে বলে, কি হয়েছে ওদের দুজনের? এভাবে চিৎকার করছে কেন? খেকে উঠে আসিফ বলে, তোমার শয়তান বদ রাক্ষস নাতি আমার বউকে কামড় দিয়েছে। কামড় দিয়ে রক্ত বের করে দিয়েছি দেখো। বলেই ফারিনের হাত ধরে মায়ের সম্মুখে ধরে। আঞ্জুমানা বেগম ফারিনের হাতের দিকে তাকায়। অনেকটা জায়গা জুড়ে দাঁত দাবিয়ে দিয়েছে। রক্ত জমাট বেঁধে গেছে, একটু রক্ত বেরিয়েও এসেছে। আহারে, অনেক ব্যথা পেয়েছি বোধহয়। আবার তাকায় নাতির মুখের দিকে। এখন কান্নার বেগ কমেছে। ফারাজ, কাঁদছি কেন? ওকে কি করেছিস? ফারিন বলে, আপনার ছেলে আমার ছেলের পিঠে মেরেছে, ধরতেও দিচ্ছে না, ধরে রেখেছে আমাকে। ততক্ষণে রুমের ভেতর চলে এসেছে সবাই। আসিফের দাদি, ভাবি, ভাই, ভাইয়ের ছেলে মেয়ে। আসিফের বাবা বাড়িতে নেই, ব্যবসার কাজে বাহিরে রয়েছেন। আতিফ ফারাজের টি শার্ট উপরে তুলে পিঠের দিকে তাকায়। 5 আঙ্গুলের ছাপ পড়ে আছে পিঠে। কি জোরে মেরেছে! আসিফের মুখের দিকে তাকায়। চোখ মুখ শক্ত করে তাকিয়ে আছে ছেলের দিকে। এভাবে মেরিস কেন ছেলেটাকে? পুরো পিঠ লাল হয়ে গেছে। ওর পিঠের ছাল যে তুলে নিনি, এটাই তো অনেক। আমার বইয়ের হাতে কামড় দিয়ে যে রক্ত বের করে দিয়েছে, সেটা চোখে পড়ছে না তোমার? ওর সাথে ওর তুলনা কেন? তোমার ভাতিজা মানুষ, আমার বউ মানুষ না। আতিফ কিছু না বলে চুপ হয়ে যায়। এই বউ পাগলের সাথে কথা বলে লাভ নেই। বউকে কামড় দিয়েছে বলে ছোট ছেলেটাকেই মেরেছে। ফারিন আসিফকে ঠেলে নিজে থেকে সরানোর চেষ্টা করে বলে, ছাড়ো, মাথা খারাপ হয়েছে তোমার, পাবনায় নিতে হবে। ছাড়ো আমাকে। আমার মাথা একদম ঠিকই আছে, কোনো সমস্যা হয়নি। এই ছেলেকে আর একবারও খাওয়াবে না তুমি। সেদিনের মতো হাত দিয়ে খাবি, নয়তো সারাদিন না খেয়ে থাকবি। বদ ছেলে, ভালো বুঝে খাওয়াতে গেছে, না খেয়ে উল্টো তোর বদরামি শুরু হয়েছে। বাবার রাগী স্বরে বলা কথা শুনে আবার কেটে ওঠে ফারাজ। মায়ের কাছে যাওয়ার জন্য মায়ের মুখের দিকে তাকিয়ে ঠোঁট উল্টে কাঁদে। ফারিন ছেলেকে কোলে নেওয়ার জন্য হাত বাড়ালেও আসিফ নিতে দেয় না। এই ছেলেকে শাস্তি না দিলে জীবনেও ঠিক হবে না। ওর বউকে কামড়ে কামড়ে আধমরা বানিয়ে ফেলবে। শুধু মাকে কামড়ায় না, বড় ভাই বোনকেও কামড়ায়। রাক্ষস ছেলে, খাবার খেতে চায় না, অথচ বাড়ির সবাইকে কামড়ে কামড়ে খেতে চায়। ছেলের শাস্তি বরাদ্দ করে আসিফ। আজকে রাতে তুই আমার বইয়ের কাছে ঘুমাতে পারবি না, খেতেও পারবি না। কি খাবি? কোথায় যাবি যা। বাবার কথা শেষ হতেই আরও জোরে কেঁদে উঠে দেয় ফারাজ। মাকে ছেড়ে সে এক রাতও থাকতে পারবে না। মা খাইয়ে না দিলে খাবারও খাবে না। আতিফ দাদির দিকে তাকিয়ে বলে, আমাদের বংশে এরকম বউ পাগলার কে ছিল? বউকে একটু কামড় দিয়েছে বলে 4 বছরের ছেলেকে এভাবে মারল। আসিফ কিছু বলবে, তার আগে দাদি বলে, আর কার মতো হবে?
তোর দাদার মতোই হয়েছে। আমার দাদা এমন বউ পাগলা ছিল? এমন না, এর থেকেও বেশি ছিল। কিভাবে? তখন তোর বাপ চাচারা ছোট ছিল। তোর মেজো চাচা দুষ্টামি করতে গিয়ে ভুল করে আমার উপর ছোট একটা ফুলদানি ফেলে দিয়েছিল। সেটা আবার তোর দাদা দেখেছিল। তার উপর তোর চাচাকে মানে আমার 7 বছরের ছেলেকে হাত পা বেঁধে 12 ঘন্টা রুমের মধ্যে আটকে রেখেছিল। ওকে রুমের ভেতর আটকে রেখে রুম তালা দিয়ে রুমের বাইরে বসেছিল, কেউ যেন ওই রুম থেকে ওকে বের করতে না পারে। ঝগড়া করে ওকে রুম থেকে বের করতে পারেনি কেউ। পুরো 12 ঘন্টা পর ছেলেকে রুম থেকে বের করে রাম ধমক দিয়ে বলেছিল দ্বিতীয়বার তার বইয়ের কিছু করলে হাত পা ভেঙে দেবে। তারপর থেকে অনেক দিন ভয়ে ছেলে আমার কাছেই আসতো না। তারপর একবার তোর ছোট চাচা খাবার খাবে না বলে রেগে ভাতের থালা ছুঁড়ে মেরেছিল। তখন ওর বয়স 8 বছর। তোর দাদা ছেলের পিঠে ধুমধাম 3টা লাগিয়ে দিয়েছিল। ভাত ফেলেছে সেজন্য না, ওই ভাত তখন আমার পরিষ্কার করা লাগতো সেজন্য। ছেলের ঘাড়ে ধরে ওই ভাত পরিষ্কার করেছিল তোর দাদা। দাদির কথা শেষ হতেই লম্বা এক শ্বাস টেনে নেয় আতিফ। মায়ের কোল থেকে ভাতিজাকে নিজের কোলে তুলে নেয়, পিঠে হাত বুলিয়ে দিয়ে বলে, বেঁচে গেছিস বাবা, এখন আর কাঁদিস না। তারপর ভাইয়ের দিকে তাকায়। দোস্ত আমার ভাইয়ের না, দোস্ত ওর রক্তের। তারপর ভাইয়ের কাঁধে চাপড় দিয়ে বলে, সরি ভাই, না বুঝিয়ে এতদিন তোকে অনেক কিছু বলে ফেলেছি। এই স্বভাব যে আমাদের বংশ পরম্পরা আমি জানতাম না। এই বংশের ছোট ছেলেরা হয় বউ পাগলা। আমার দাদা ছিল তার বাপের ছোট ছেলে, সে ছিল বউ পাগলা। শুধু পাগলা না, মারাত্মক পাগলা। আবার আমার দাদার ছোট ছেলে মানে আমার ছোট চাচা, সেও বউ পাগলাই। ছোট চাচাতো ভাইটা ভুল করে চাচিকে ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দিয়েছিল। সেজন্য চাচা তার ছেলেকে ধরে পুকুরে চুবিয়েছিল। সেই হিসেবে তো তুই কিছুই করিসনি ভাই। সরি ভাই, সরি বলি ভাতিজাকে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। কি আর করবে, বাকি সবাইও বেরিয়ে যায়। আসিফ রাগে গজগজ করতে করতে অ্যান্টিসেপটিক এনে ফারিনের ক্ষতস্থানে লাগিয়ে দেয়। তারপর একটু মলম লাগিয়ে দিয়ে একটা পেন কিলার খাইয়ে দেয়। ফারিন কিছু বলে না। এই পাগল যা যা করে তাই করতে দেয়। খালি বাটিতে পানি নিয়ে ফারিনের এঁটো হাত ধুয়ে দেয়। সবশেষে আবার জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকে। কত বড় সাহস, ওর বউকে কামড় দেয়। কলিজাটা জ্বলছে ভীষণভাবে, বুকে ব্যথা করছে। ফারিন নিজেও 2 হাতে জড়িয়ে ধরে আসিফের কোমর। আসিফের মুখের দিকে তাকিয়ে বলে, শুধু শুধু ছেলেটাকে মারলে কেন? ছোট মানুষ, বোঝে কিছু? বড় হলে ঠিক হয়ে যাবে। আসিফ কিছু না বলে বইয়ের মাথা বুকে চেপে ধরে। ওর যা খুশি হয়ে যাক, কিন্তু বইয়ের চুল পরিমাণ কষ্ট হলে ওর হুঁশ থাকে না। যখন দেখলে ফারাজ ফারিনের হাতে কামড় দিয়ে ধরে আসে, আর ফারিন হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে আর চিৎকার করছে, তা দেখে ওর শরীরে রক্ত টকবগিয়ে ওঠে। রাগে ক্ষোভে ফুঁসে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে ছেলেকে মেরে বসেছে। আহারে, ছোট ছেলেটা কত ব্যথা পেয়েছে। একটু খারাপ লাগলো আসিফের। সময় গড়ায়, বিকেল গড়িয়ে ধরনীর অন্ধকারে তলিয়ে গেছে। আসিফ সে যে বিকেল থেকে ফারিনকে রুমে বসে আছে, রুম থেকে আর বের হয়নি। আর না ফারিনকে বের হতে দিয়েছে। ফারাজও আর ভয়ে বাবা মায়ের কাছে আসেনি। ফারিন আজ ভীষণ বিরক্ত আসিফের ওপর। কি শুরু করেছে তখন থেকে, না নিজে বের হচ্ছে আর না ওকে বের হতে দিচ্ছে। ছেলেটা কি করছে কে জানে। বিকেলে খেয়েছে কি, রাত হয়ে গেছে, নিশ্চয়ই অনেক খিদে পেয়েছে। ছাড়বে নাকি আমাকে? কি করবে তুমি? ফারাজকে খাওয়াবো। ওকে কেন খাওয়াবে? একদিন না খেয়ে থাকলে মরবে না। বদ ছেলেটার একটা শিক্ষা হওয়া উচিত। আমার ছেলেকে একদম বকাবকি করবে না তুমি। নিজের ছেলের জন্য খুব দরদ, তাই না? তোমার ছেলে যে আমার বউকে কষ্ট দেয়, তখন আমার কষ্ট হয় না বুঝি? আল্লাহ, কোন পাগলের কপালে আমাকে রেখেছিলে? নিজের ছেলের সাথে কেমন ব্যবহার দেখেছ? আসিফ শক্ত করে জড়িয়ে ধরে বলে, এই ছেলে ভালো না, চলো আরেকটা ছেলে নিয়ে আসি। এক ছেলেকে হিংসের শেষ নেই, আবার আরেক ছেলে? এই জন্মে ভুলেও আর ছেলেমেয়ের নাম মুখে নেবে না। গত 5টা বছরে আমার শিক্ষা হয়ে গেছে। বাবু পেটে থাকে, আমার আর কষ্ট হয় তোমার। বুকের দুধ খায় আমার, তাতেও কষ্ট হয় তোমার। রাতে ছেলেমাকে জড়িয়ে ধরে একটু ঘুমাবে, সেটাও সহ্য হয় না তোমার। ছেলেকে টেনে নিয়ে বেডের আরেক পাশে রেখে আসো। ছোট বাচ্চারা একটু দুষ্টামি করে, মাকে একটু জ্বালাবেই, তোমার জন্য সেটাও করতে পারবে না। কেমন বাবা তুমি? দুনিয়ার যত অকাজ আছে সব করো, তাতে আমার কোনো সমস্যা নেই। কামড়ে খামছে আমার শরীর থেকে মাংস তোলেনি,
তাতেও আমার কোনো সমস্যা নেই। পুরো বাড়ির জিনিস ভাঙচুর করে দিই, সমস্যা নেই। আমি আবার কিনে নিয়ে আসবো। ও যা যা করতে চাই করবে, যা এনে দিতে বলবে তাই এনে দেব। কিন্তু আমার বইয়ের গাড়ির সামান্য ফুলের টোকা দিলেও ওর হাত ভেঙে দেব আমি। এত ভালোবাসো কেন আমাকে জানি না, শুধু জানি আমি তোমাকে ভালোবাসি। তোমার কিছু হলে আমি সহ্য করতে পারি না। আমার অন্তর জ্বলে, বুকে কষ্ট হয়, শ্বাস আটকে আসে। এত বেশি ভালোবাসতে নেই বাইকার মশাই। কেন? বেশি ভালোবাসলে হারিয়ে যায় তাড়াতাড়ি। হঠাৎ আসিফের মুখে অন্ধকার নেমে আসে। শক্ত করে জড়িয়ে ধরে ফারিনকে, ঘাড়ে মুখে গুজিয়ে চুপ হয়ে যায়। আর একটা কথাও বের করে না মুখ দিয়ে। ফারিন বুঝতে পারে ভুল বাক্য বলে ফেলেছে। এখন কয়েক ঘন্টা আসিফের মুখে আর হাসি দেখা যাবে না, কোনো কথাও বলবে না। ফারিন আসিফের মাথায় হাত বুলিয়ে বলে, কি হলো, কথা বলছো না কেন? সরি, ভুল হয়ে গেছে, আর কখনো এমন কিছু বলবো না। এই ওঠো, তাকাও আমার দিকে। বলছি তো ভুল হয়ে গেছে, আর কখনো বলবো না এই ধরনের কথা। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। কারো সাধ্য আছে নাকি আসিফের কাছ থেকে তার ফারিনকে কেড়ে নেবে? ওঠো না প্লিজ, কথা বলো। আসিফ ওঠে না, আরেকটু শক্ত করে ধরে ফারিনকে। বেশি ভালোবাসলে হারিয়ে যায় তাড়াতাড়ি। বাক্যগুলো ওর উপর প্রভাব ফেলেছে। বেশি ভালোবাসলে গিয়ে আসলে হারিয়ে যায়। কথা বলছো না কেন? বলছি তো, আর কখনো বলবো না এরকম কিছু। ছেলে মেয়ে এনে দেবো যতজন লাগে তোমার, এক হালি পূরণ করে দেব। ওঠো এখন। আসিফ ফারিনের ঘাড়ে মুখ গুজে রেখে বলে, লাগবে না, কাউকে লাগবে না। কোনো ছেলে মেয়ে চায় না আমার। এক ছেলে নিয়েই আমার জব শখ আহ্লাদ পূরণ করব আমি। আমার আর কোনো সন্তান চায় না। আমি ভুলিনি ওই দিনগুলোর কথা। আমি তোমাকে আর কোনো কষ্ট পেতে দেব না। একটু কষ্ট সহ্য না করলে বাবা মা হওয়ার মতো স্বর্গ সুখ অনুভূতি কোথায় পাবো? চায় না আমার আর স্বর্গ সুখ অনুভূতি। আমি এই অনুভূতি পেয়ে গেছি আমার সন্তান, আমার রক্ত, আমার বাবাকে যেদিন প্রথম কোলে নিয়েছিলাম সেদিনই। আমি আমার এক আব্বাকে নিয়ে এক জীবন পার করে দেব। একটু আগেই না বললে তোমার আরেকটা ছেলে চাই? এমনি বলেছি, কোনো ছেলের দরকার নেই আর। তুমি আর ফারাজ হলেই এই জীবন পার হয়ে যাবে। ওঠো এখন, হাত মুখ ধুয়ে নিচে চলো খাবার খেতে। আসিফ ফারিনকে ছেড়ে উঠে বসে। কয়েক মিনিটে চোখ দুটো কেমন হয়ে গেছে আসিফের। ফারিন নিজে উঠে বসে। ফ্রেশ হয়ে নিচে নেমে আসে দুজন। ফারাজ আর আশিক বাইক চালাচ্ছে ড্রয়িং রুমে। ফারাজের পেছন পেছন ঘুরছে আতিফ। কখন আবার বাইক নিয়ে পড়ে যায়, কোথায় গিয়ে ধাক্কা খায় বলা যায় না। আশিককে আগে মিনি বাইক কিনে দিয়েছিল আসিফ, এখন আবার ছেলেকেও কিনে দিয়েছে। নিজের মতো বাইকার বানাবে দুজনকেই। আসিফকে দেখেই বাইক থামিয়ে মুখ কাচুমাচু করে নেয় ফারাজ। এখন কি ওকে আবার মারবে, বকবে? কিন্তু ও তো আর দুষ্টুমি করেনি, মাকেও বিরক্ত করেনি। বিকেলের পর থেকে একদম শান্ত হয়ে আছে। ফারাজকে আগেই খাইয়ে দিয়েছে আঞ্জুমানার বেগম। আজকে খাওয়ার সময় আর বায়না ধরেনি মায়ের কাছ থেকে ছাড়া খাবে না। বাচ্চাদের খেলতে দিয়ে বাড়ির বড়রা ডাইনিং টেবিলে গিয়ে বসে খাবার খাওয়ার জন্য। খাওয়া শেষ হয়, যে যার রুমে এগিয়ে যায়। আসিফ ফারিনকে রুমে পাঠিয়ে দেয় জোর করে। তারপর আসিফ এগিয়ে যায় বাবা মায়ের রুমের দিকে। অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করে। ফারাজ শান্ত ছেলের মতো বেডে বসে আছে চুপচাপ। আসিফ বেডের পাশে গিয়ে দাঁড়ায়, হাত বাড়িয়ে দেয় ছেলের দিকে। ফারাজ মাথা নাড়িয়ে না বলে সে যাবে না, পিছিয়ে যায় 2 হাত। আব্বা আসো, আবার দুদিকে মাথা নাড়ায়। ঘুমাবে না? চলো রুমে যাই। যাব না। কেন? তুমি মেরেছ, বকা দিয়েছ, আবার মারবে, বকা দেবে। যাব না তোমার কাছে। ছেলের কথা শুনে আসিফের ভীষণ খারাপ লাগে, কষ্ট হয়, বুকের মধ্যে কেমন ছ্যাদ করে ওঠে। নিজে বেটের উপর উঠে ছেলেকে টেনে কাছে নিয়ে আসে, বুকের মধ্যে জড়িয়ে ধরে। অসংখ্য চুমো খেতে খেতে রুম থেকে বেরিয়ে যায়। আসিফের মা বাবা এতক্ষণ চুপচাপ দেখছিল বাপ ছেলেকে। ছেলের পিঠে হাত বুলিয়ে দিয়ে বলে, অনেক ব্যথা পেয়েছিলে আব্বা? ঠোঁট উল্টে কাঁদো কাঁদো স্বরে বলে, অনেক। সরি আব্বা, আর কখনোই মারবো না, ধমকও দেব না। তুমিও তো তোমার আম্মুকে কত জোরে কামড় দিয়েছিলে। ব্যথা পেয়ে কাঁদলো তো তোমার আম্মু, রক্ত বের করে দিয়েছিলে। তোমার আম্মু কাঁদলে তো আমারও খুব বেশি কষ্ট হয়, ব্যথা লাগে বুকে। আর কামড় দেব না, সত্যি, প্রমিস। আর কামড় দেব না। বেশি কামড় দিতে ইচ্ছে করলে আমাকে দিও, সমস্যা নাই।
তবে আম্মুকে বা অন্য কাউকে দেবে না কিন্তু। আচ্ছা, কী খেয়েছো রাতে? ডাল, মুরগির গোশত আর ডিম। তোমার ছোট্ট পেটে এত কিছুর জায়গা হলো। আমার পেট বড়, আর একটু একটু করে খেয়েছি। মাকে কিন্তু আর জ্বালাবে না আব্বা। আচ্ছা, জ্বালাবো না। আমার সাথে আগামীকাল বাইক রাইডে যাবে? কোথায়? আশেপাশেই। আম্মু যাবে? আম্মুকে রেখে যাব। আমরা তো ঘুরতে যেয়ে আইসক্রিম খাবো। আম্মু গেলে তো খেতে দেবে না। আমি কিন্তু দুটো ভ্যানিলা আইসক্রিম খাবো। চারটা কিনে দেব। ইয়ে, কি মজা! লাভ ইউ বাবা। লাভ ইউ ভেরি মাচ আব্বা। কথা শেষ করে ছেলেকে আবার চুমু খায় আসিফ। ফারাজ নিজেও বাবাকে চুমু খায়। পরের দিন সকালে খাবার খেয়ে রুমে ফিরে আসে বাপ বেটা। আনজার আর আশিককে কিন্ডার গার্ডেনে নিয়ে গেছে ওদের মা। ফারিন মেয়েদের সাথে ডাইনিং টেবিল গুছিয়ে রুমে ফিরে আসে। রুমে এসে দেখে ফারাজ ব্ল্যাক প্যান্ট, শার্ট, লেদারের জ্যাকেট, শুজ পরে রেডি হয়ে দাঁড়িয়ে বাবার দিকে তাকিয়ে আছে। আসিফ ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে তৈরি করতে ব্যস্ত। ব্ল্যাক প্যান্ট, হোয়াইট শার্ট আর তার উপর দিয়ে ব্ল্যাক লেদারের জ্যাকেট পরেছে। জ্যাকেটের চেইন খোলা। আসিফ এমনিতেই ভীষণ হ্যান্ডসাম, তার উপর আবার এই লুক। বরাবরের মতো নজর আটকে যায় ফারিনের। আসিফ পুরোপুরি তৈরি হয়ে বইয়ের দিকে তাকায়। বউ আর ছেলে দুজনেই ওর দিকে তাকিয়ে আছে হাঁ করে। দুজনের দিক থেকে চোখ সরিয়ে আবার ড্রেসিং টেবিলের আয়নায় নিজেকে দেখে নেয়। মনে মনে বলে, নিজেকে এমনভাবে তৈরি করে যেন বউ বাচ্চা এভাবে হাঁ করে তাকিয়ে থাকে। আহা, আমার এই সুদর্শন হওয়া সার্থক। ফোন, ওয়ালেট, বাইকের চাবি পকেটে ভরে নেয়। ছেলের হেলমেট ছেলের হাতে দেয়। আব্বা, তুমি যেতে থাকো, আমি আসি 1 মিনিট পর। ফারাজ রুমে দাঁড়িয়ে থেকে নিজে হেলমেট পরে নেয়। হেলমেটের গ্লাসের আঙ্গুল দিয়ে নামিয়ে ভাব নিয়ে বলে, আই অ্যাম ড্যাসিং বয়। বলে আরেক দফা ভাব নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। ছেলের কাণ্ড দেখে ফারিন আসিফ দুজনেই হাসে। এই পুচকোকে ছেলের এখনই কত ভাব, স্টাইল। বড় হলে কি হবে আল্লাহ তালাই ভালো জানেন। ছেলে চলে যেতে আসিফ ফারিনকে চেপে ধরে। অনেকক্ষণ পর ছেড়ে দিয়ে নিজের হেলমেট নিয়ে হাত দিয়ে ঠোঁট মুছতে মুছতে রুম থেকে বেরিয়ে যায়। ফারিন ওড়না দিয়ে ঠোঁট গাল মুছে নেয়। তারপর এগিয়ে যায় বেলকনিতে। একটু পরে বেরিয়ে আসে আসিফ। গ্যারেজ থেকে নিজের বাইক নিয়ে বের করে নিয়ে আসে। ফারাজকে সামনে বসিয়ে দেয়। ঘাড় ঘুরিয়ে নিজের বেলকনির দিকে তাকায়। ফারিন দাঁড়িয়ে তাকিয়ে আছে ওদের দুজনের দিকে। আসিফ ফ্লাইং কিস ছড়ে দেয় ফারিনের দিকে। তারপর নিজেও চায় একটা। ফারিনকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে 2 হাত জোর করে রিকোয়েস্ট করে, জাস্ট একটা চুমো দিয়ে দিতে বলে। ফারিন জানে না দেওয়া পর্যন্ত আসিফ এমন করতেই থাকবে। কখন আবার কে দেখে ফেলে, তারপর আবার লজ্জায় পড়তে হবে। নিজেও একটা ফ্লাইং কিস ছুঁড়ে মারে। আসিফ আরেকটা চায়, ফারিন দেয় আরেকটা। আসিফকে ক্যাচ ধরে বুকের বাপাশে চেপে ধরে লম্বা শ্বাস টেনে নেয়। হাত দিয়ে ফারিনকে টাটা দেখায়। তারপর ছেলেকে নিয়ে গেট পেরিয়ে বেরিয়ে যায়। ফারিন রুমে ফিরে আসে, চিত হয়ে শুয়ে পড়ে বেডে। ফারিন বুঝতে পারে না আসিফ ওকে এত বেশি ভালোবাসে কেন। কেউ বউকে এত বেশি ভালোবাসতে পারে? আসিফকে না দেখলে ফারিন জীবনেও বিশ্বাস করতো না। ফারিন নিজেও বোধ হয় আসিফকে ওর মতো করে ভালোবাসতে পারে না। চলবে। পরবর্তী পর্ব পড়ার আমন্ত্রণ রইল সবাইকে। ধন্যবাদ।